আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমরা এর আগে তো ফেসবুকে একটা ব্যানারের মাধ্যমে জানিয়েছিলাম যে আমরা এনবিআর টিভি ডিসকাস করব মিস্টার সৌরভ আহমেদের সাথে। সৌরভ দীর্ঘদিন আমার সাথে জব করছে বেশ কিছু ফ্যাক্টরিতে। ওর চাকরির শুরুটাই আমার হাত ধরে। আর বিশেষ করে যেহেতু ও এমবিআর টিভির অনেক এক্সপার্ট, সেই কারণে ওকে নিলাম লাইভে। আর আমার সাথে যারা এই টিভিতে জব করছে এদের সবাই মোটামুটি আসলে অনেক ভালো লেভেলে চলে গেছে বা ভালো পজিশনে আছে। আমরা অনেক কিছু ডিসকাস করি ফ্রি মাইন্ডে, যারা আমার আন্ডারে জব করে বা যারা এখানে আছে এখন পর্যন্ত যারা আছে তাদেরকে আসলে অনেকভাবেই ট্রেন আপ করে বিভিন্ন বিষয় শেখানো হয়। আর কোনো কিছুই আসলে আমি আমার হাতে রাখি না, যাতে যা কিছু আছে সব তাদের হাতেই রাখা হয়। আর সেই বিষয়ের কারণে সৌরভে কানা। আর আরেকটা জিনিস বলে রাখি, আমাদের গত আহ, পরবর্তী যে সেশনটা হবে সেটা সেই সেশনে আমাদের শ্রদ্ধেয় আরিফ আনোয়ার স্যার উনি আমার সাথে লাইভ করবেন নেক্সট ফ্রাইডে। ওনার সাথে একটা আমার কথা হয়েছে, বা আমরা ইনভেরিটিভি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আরো ফ্রিলি মানে কিভাবে একটা ইনভেরিটিভি অপারেটিং বা অপারেশন করা যায়, চালানো যায়, বা কোন কোন জায়গায় যে সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো কিভাবে আমরা সলভ করি বা এই সমস্যাগুলোতে কিভাবে আমরা বের হব, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা আগে শুরু করবো, সৌরভের পরিচয়টা নেব। সৌরভ, তোমার পরিচয়টা তুমি একটু হালকা করে দাও, যে আমরা মূল আলোচনা চলে যাবো। আসসালামু আলাইকুম। আমি সৌরভ আহমেদ। আমি এখন প্রীতি গ্রুপে এমবিআর এইটিভিতে কর্মরত আছি। পাশাপাশি আমি স্টাডি করতেছি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ায়। এ হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আর আমি এইটিভি জগতে প্রায় 2013 সাল থেকে আছি। স্যারের সাথে আমার পরিচয় হচ্ছে 2016 সালে। তাহলে সৌরভ, আমি তোমাকে যদি প্রশ্ন করি যে তোমার তো আসলে এমবিএ টিভি টোটাল এক্সপিরিয়েন্স কয় বছর? আহ, 7 বছর শুধু 7 এমবিআর। বছর। তোমার ফার্স্ট এমবিএ টিভি কোনটা? ফার্স্ট আমি হামিমে জব করছি। ফার্স্ট এমবিএ টিভি হামিমে। আমি তারপরে হচ্ছে 2018 সালে 18 সালে 17 ওই শেষে। টিভিটা কাদের ডিজাইন করা ছিল? তখন তো আপনার হচ্ছে জি ছিল, দেন হচ্ছে জি কিনে নিল হচ্ছে সুয়েজ, তারপর তো এখন মনে হয় ভিলিয়া মেবি। আহ, তাহলে তোমার কাছে, তুমি তো বেশ কিছু টিভিতে জব করছো, এর মধ্যে কোন ধরনের টিভি গুলো তোমার কাছে আসলে মনে হচ্ছে যে অপারেশন দিক থেকে বা অপারেটিং এর দিক থেকে বা ওভারঅল যে যদি বলা যায় যে এই টিভির আউটপুট, ইন থেকে আউটপুট আউটপুট প্যারামিটার কোন সাইডটা তোমার কাছে ভালো মনে হচ্ছে? দেখুন, সময়ের সাথে সাথে তো সবকিছুই পরিবর্তন হচ্ছে। সবকিছু আপডেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যখন প্রথম চাকরি করি 2013 সাল 14 সালের ওই সময় তো বেসিক্যালি ম্যাক্সিমাম ইটিভি ছিল হচ্ছে আপনার কেমিক্যাল বেসিস। বায়োলজিক্যাল খুবই কম ছিল, তারপর আস্তে আস্তে বায়োলজিক্যাল আসলো, দেন হচ্ছে এমবিআর আসলো। এখন আপনি যদি কনভেনশনাল এবং নন কনভেনশনাল ইটিভি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এমবিআর অবশ্যই এগিয়ে থাকবে। এটা একটা আপডেট টেকনোলজি। এখানে আপনার হচ্ছে এর সবচেয়ে বেটার বেনিফিট হলো এটা হচ্ছে আপনি অল্প স্পেসের মধ্যে খুব কম জায়গার মধ্যে আপনি ইটিভিটা করতে পারবেন, এবং এর হচ্ছে আউটপুট অনেক ভালো। বিশেষ করে এর মানে প্যারামিটার নিয়ে কোনো টেনশন থাকে না। তাহলে যেহেতু আজকে আমাদের ফার্স্ট সেশন, আমরা তোমার বা এখানে অনেকে আছে বা যারা ইন্ডিয়াতেও কাজ করে বা এই লাইভটা হয়তো অল্প কিছু সংখ্যক লোক দেখছে, বা আস্তে আস্তে হয়তো আরো অনেকেই দেখবে, যেহেতু এটা একটা সোশ্যাল মার্কেট প্লেস। এখানে বিভিন্ন জন বিভিন্ন সময় হতে পারবে। সেক্ষেত্রে তুমি যদি তোমার ইম্পেরিটিভ সংক্ষিপ্ত আকারে যে ফ্লোচার্ট ধরে কোন কোন স্টেপ গুলা তোমার পার হয় বা সেই স্টেপ অনুযায়ী কি কি কাজগুলো করা হয়, এই ছোট করে। আচ্ছা, বেসিক্যালি আমরা সাধারণত এই জিনিসটা কনফিউজড হয়ে যাই যে বায়োলজিক্যাল ইটিপি, এমবিএল ইটিপি। হ্যাঁ, আসলে আপনি যদি ট্রিটমেন্ট, আপনি যদি পানি পরিশোধনের ক্ষেত্রে
দুইটা সেম কাজই, বায়োলজিক্যাল এবং এমবিআর সেম প্রসেস। এখানে ডিফারেন্স হচ্ছে, আমি যদি ওয়ান বাই ওয়ান বলি, মনে করেন যে আপনার আমাদের হচ্ছে ওয়েস্ট ওয়াটার এইটিভিতে আসলো ইনলেট হয়ে। এখন একটা বায়োলজিক্যাল এইটিভিতে যেমন হচ্ছে আমরা ফার্স্ট স্ক্রিনিং করি ফর রিমুভ সলিড পার্টিকেলস, হ্যাঁ, এমবিআরও সেম আমাদের স্ক্রিন চেম্বার আছে সলিড পার্টিকেল রিমুভ করার জন্য। দেন হচ্ছে আমাদের কালেকশন ট্যাঙ্ক আছে, যেখানে আমরা পানিটাকে কিছু সময় হোল্ড করে আপনার হচ্ছে পাম্পের মাধ্যমে ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে ট্রান্সফার করি। বায়োলজিক্যাল প্রসেসেও সেম, এমবিআর প্রসেসেও সেক্ষেত্রে সেম। এখন আপনার হচ্ছে দেন ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে যখন আসে পানিটা, এখানে হচ্ছে হোমোজেনাস ফ্লো অ্যান্ড হচ্ছে কনসেন্ট্রেশন অফ পলিউটেন্টস বাই স্টোরিং অ্যান্ড মিক্সিং। হ্যাঁ, এখানে হচ্ছে বেসিক্যালি বায়োলজিক্যাল প্ল্যান এবং এমবিআর প্ল্যান, এই যে দুইটা প্ল্যানের এই কাজটা সেমই। এখানে পানি স্টোর করতেছি, মিক্সিং করতেছি, দ্যাটস ইট। এখানে কিছু টেম্পারেচার, হালকা কিছু টেম্পারেচার রিডিউস হচ্ছে, এটা এটা বায়োলজিক্যাল এবং এমবিআর সেম। দেন আমরা পানিটাকে ট্রান্সফার করতেছি হচ্ছে আপনার কুলিং টাওয়ারে ফর হচ্ছে টেম্পারেচার রিডিউস করার জন্য। হ্যাঁ, আপনার ম্যাক্সিমাম এখন বর্তমান ম্যাক্সিমাম বায়োলজিক্যাল প্ল্যান্টে কুলিং টাওয়ার আছে এবং এমবিআর কুলিং টাওয়ার তো মাস্ট থাকতেই হয়। এখন চলে যাই, তাহলে এই পার্টগুলো আমাদের প্রায় সেম। এখন আপনার হচ্ছে টেম্পারেচার রিডিউস হওয়ার পর আমরা সরাসরি অন্য বায়োলজিক্যাল প্ল্যান্টে সরাসরি পানিটা যাচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কে। কিন্তু এখানে এমবিআর এর ক্ষেত্রে সেকেন্ড স্ক্রিনিং আছে, যেটা আমরা অটোড্যাম স্ক্রিন বলি। এখন এখানে একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে আমার যে ফার্স্ট স্ক্রিনিং, ওখানে আমার হোল পোর সাইজ হচ্ছে 6 mm। এখন 6 লেস দেন 6 mm যে পার্টিকেলসগুলো মিস হয়ে আমার হচ্ছে ইকুলেশন ট্যাঙ্কে চলে যাচ্ছে, সেগুলো আমার অটোড্যাম স্ক্রিনে গিয়ে আপনার হচ্ছে মানে আটকানো হচ্ছে। কারণ হচ্ছে আমার অটোড্যাম স্ক্রিনের হোল সাইজ হচ্ছে 2 mm। এখন বায়োলজিক্যাল, সাধারণত বায়োলজিক্যাল ইটিভিতে এই অটোড্যাম স্ক্রিনটা থাকে না। এখন যাই হচ্ছে আমার বায়োলজিক্যাল প্রসেসে, এখন হচ্ছে আপনার এই ট্রিটমেন্ট প্রসেসের ক্ষেত্রে বায়োলজিক্যাল ইটিভি এবং এমবিআর ইটিভি প্রায় সেম। এখানে পার্থক্য হচ্ছে আমার এমবিআর ইটিভিতে ডিটেনশন টাইম অনেক কম হলেও চলে। কারণ হচ্ছে আমার এমবিআর ইটিভিতে আমি বায়োলজিক্যাল ট্যাঙ্কে এমএলএসএস রাখতে পারি 6,000 থেকে 8,000, কিন্তু কনভেনশনাল বায়োলজিক্যাল প্ল্যান্টে কিন্তু এটা রাখা কখনোই সম্ভব না। কারণ হচ্ছে আপনার ক্লারিফায়ার, এটা আপনার সারফেস ওভারফ্লো রেট যেটা আর কি, মানে আউটলেটে আপনার হচ্ছে টিএসএস চলে যাবে আপনি যদি হাই এমএলএসএস মেনটেন করতে চান, কিন্তু এমবিআরে এটা সম্ভব। কারণ হচ্ছে এমবিআর মেমব্রেন থাকার কারণে আপনি হচ্ছে এমএলএসএসটা অনেক হাই করে নিয়ে অপারেশন করতে পারতেছেন। যার কারণে হচ্ছে কি আপনার হচ্ছে আপনি যদি কনভেনশনাল ইটিভিতে যান, দেখা যায় 48 ঘন্টা রিটেনশন টাইম, 32 ঘন্টা বা 40 ঘন্টা রিটেনশন টাইম লাগে হচ্ছে আপনার এই বিওডি সিওডি কে ডিকম্পোজ করার জন্য। কিন্তু আমাদের যে এমবিআর ইটিভি, সেখানে আপনি হাই এমএলএসএস মেনটেন করার কারণে আপনার হচ্ছে রিটেনশন টাইম 30 ঘন্টা বা কোনো কোনো প্ল্যানে দেখা যাচ্ছে 24 ঘন্টাই হয়ে যায়। এখন এখানে হচ্ছে আপনার দেন হচ্ছে পানিটা ওভারফ্লো হয়ে যায় হচ্ছে মেমব্রেন ট্যাঙ্কে। এখন এই যে মেমব্রেন পার্ট, এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ একটা পার্ট, যেটা হচ্ছে এমবিআর প্ল্যান্টে অনেক এক্সপেন্সিভ। এখন এটার কাজ কি? বেসিক্যালি এই জায়গার মধ্যে বায়োলজিক্যাল প্ল্যান্ট এবং এমবিআর প্ল্যানের মধ্যে পার্থক্যটা হচ্ছে এরকম যে বায়োলজিক্যাল প্ল্যানে আমরা ক্লারিফায়ার ইউজ করি স্লাশ এবং পানিটাকে সেপারেট করার জন্য। ক্লারিফায়ারে সাধারণত স্লাশটা ডাউন হয়ে যায় এবং ফ্রেশ পানিটা ওভারফ্লো হয়ে ডিসচার্জ হয়ে যায়। কিন্তু এখানে আপনার এমবিআর প্ল্যান্টে আপনার হচ্ছে মেমব্রেন, আপনার হচ্ছে যে অ্যাক্টিভেট স্লাশটা থাকে, সেটাকে হচ্ছে আপনার হচ্ছে ওই অ্যাক্টিভেট স্লাশ থেকে পানিটাকে সেপারেট করে আপনার হচ্ছে মেমব্রেন ব্যাকপাস ট্যাঙ্কে দেয় এবং অ্যাক্টিভেট স্লাশটাকে বায়োলজিক্যাল ট্যাঙ্কে রিটার্ন করে। বেসিক্যালি পার্থক্যটা হচ্ছে এই জায়গার মধ্যে। এবং হচ্ছে মেমব্রেন ব্যাকপাস ট্যাঙ্ক এখানে হচ্ছে আপনার হচ্ছে অপারেশনের ক্ষেত্রে, মেমব্রেন অপারেশনের ক্ষেত্রে কিন্তু বেসিক জিনিস আছে, যেমন হচ্ছে আপনার মেমব্রেন কন্টিনিউয়াসলি অপারেশন করার ক্ষেত্রে মনে করেন যে 10 মিনিট বা 11 মিনিট প্রোডাকশন দিল, তারপর 40 থেকে 45 সেকেন্ড একটা ব্যাকপাস দিল। এর কারণ হচ্ছে যাতে আমার হচ্ছে মেমব্রেনে যখন অপারেশনে থাকে তখন অ্যাক্টিভেট স্লাশ প্লাস বিভিন্ন ধরনের পার্টিকেলস মেমব্রেনের যে ফাইবার ওখানে লেগে থাকে। এখন
এইটা হচ্ছে আপনার এখানে আপনার মেমব্রেন এয়ারেশন ব্লোয়ার দিয়ে এয়ারও দেওয়া হয়। এর কারণ হচ্ছে আপনার হচ্ছে যাতে আপনার হচ্ছে ফাইবারগুলোতে কোনো ধরনের সলিড পার্টিকেলস বা ডেড মাইক্রো অর্গানিজম এগুলো লেগে না থাকতে পারে, এবং হচ্ছে অ্যারোবিক বায়ো রিঅ্যাকশনের জন্য। কারণ হচ্ছে আপনার মেমব্রেন ট্যাঙ্কেও প্রচুর পরিমাণে অ্যাক্টিভেট স্লাস থাকে। অ্যাক্টিভেট স্লাস মানে আমরা জানি সাধারণত মাইক্রো অর্গানিজম। এখন এখানে একটা স্যার আমরা একটা জিনিস বরাবরই ভুল করি, মানে সেটা হচ্ছে আমরা যে বায়োলজিক্যাল যে ট্রিটমেন্টটা, এখানে আপনি যদি কাউকে যখন জিজ্ঞেস করেন যে বায়োলজিক্যাল প্ল্যান্টে সিওডি বিওডি আপনার রিডিউস করার জন্য সাধারণত মানে কিভাবে রিডিউস হয়, এটা সবাই বলবে যে ব্যাকটেরিয়ার মাধ্যমে রিডিউস হয়। কিন্তু বেসিক্যালি কি আপনার একটা বায়োলজিক্যাল ট্যাঙ্কে শুধু ব্যাকটেরিয়া থাকে না, এখানে আপনার সাধারণত অণুজীব মাইক্রো অর্গানিজম বলতে আপনার শুধু ব্যাকটেরিয়া না, এখানে আপনার হচ্ছে প্রোটো ব্যাকটেরিয়া থাকতে পারে, প্রোটোজোয়া থাকতে পারে, তারপর হচ্ছে আপনার আর কি বিভিন্ন ধরনের অণুজীব থাকতে পারে। সো এর জন্য আসলে শুধু ব্যাকটেরিয়া থাকে এমনটা নয়। হ্যাঁ, এখন আমরা যদি এখন এমবিআর পার্টে যাই, সেক্ষেত্রে আপনার হচ্ছে আমরা পারমিট আপনার হচ্ছে পারমিট ব্যাকপার্স ট্যাঙ্ক যেটা আছে, ওখান থেকে আমি পানিটা ব্যাকপার্স নিচ্ছি হচ্ছে মেমব্রেনটাকে আর কি মেনটেন্স করার জন্য, মানে যাতে মেমব্রেনে কোনো ধরনের পার্টিকেলস মানে জমে না যায় বা হচ্ছে হোল ব্লক হয়ে না যায়। হুম, দেন যে পানিটা আপনার হচ্ছে তারপর হচ্ছে পানিটা যায় হচ্ছে আপনার পারমিট ট্যাঙ্কে। পারমিট থেকে ওখানে হচ্ছে আপনার হচ্ছে ডিওটা মেনটেন করে দেন ডিসচার্জ করা হয়। আচ্ছা, তুমি তো ছোট করে বলতে অনেক কিছুই ডিসকাস করছো। সেটা হচ্ছে যে এখানে অনেকেই কমেন্টস গুলো করতেছে, আমরা কমেন্টস গুলো একটু পরে কথা বলবো। কমেন্টস গুলো নিয়ে সুন্দর সুন্দর কমেন্টস গুলো আসছে। এখন এমবিআর ইটিভির সাথে বায়োলজিক্যাল ইটিভি যদি তুমি একটু কম্পেয়ার করো, যে কোনটা তোমার কাছে বেস্ট মনে হয়, যে এমবিআর ইটিভি বা বায়োলজিক্যাল যে কনভেনশনাল যে ইটিভি গুলো আছে, যেটা তুমি অবশ্য অলরেডি ডিসকাস করছো, যে আসলে সেই জিনিসটা একটু ক্লিয়ার করে, যে এমবিআর টিভির সাথে বায়োলজিক্যাল টিভির পার্থক্যটা কোথায়? আচ্ছা, এমবিআর মানে ইটিভি আবার হচ্ছে হ্যাঁ, ছোট করে। এখানে পার্থক্যটা হচ্ছে আপনার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিতে হচ্ছে ক্লারিফায়ার পার্ট আছে। হুম, এমবিআর প্রায় আপনার হচ্ছে এমবিআর এতে ক্লারিফায়ার পার্টটি নেই। এখানে সরাসরি মেমব্রেন থেকে পানিটাকে পরিষ্কার পানিটাকে সেপারেট করে অ্যাক্টিভ রিসার্কুলেশন করা হয়, এবং এটা হচ্ছে অনেক স্মুথ অপারেশন এবং অনেক লোয়ার কস্ট, মানে অনেক কম ম্যান পাওয়ার। হ্যাঁ, এবং কম হুম, স্পেস লাগে। কিন্তু বায়োলজিক্যাল ইটিভিতে সাধারণত স্পেস একটু বেশিই লাগে। হুম, তারপরে এটা হচ্ছে আপনার এই প্যারামিটার নিয়ে কোনো আপনাকে আলাদাভাবে ভাবতে হবে না, কারণ এমবিআর এর প্যারামিটার বরাবরই অনেক ভালো থাকে। এটা থেকে ঠিক পার্থক্য আছে। একটুই। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এমবিআর থেকে সরাসরি আরতে যেতে পারবেন, কিন্তু আপনি কনভেনশনাল বা বায়োলজিক্যাল প্ল্যান থেকে সরাসরি আপনি আরতে যেতে পারবেন না। তাহলে আহ, আচ্ছা, একটা প্রশ্ন নেই এখানে। তানজিমুল কবির নীরব ভাই প্রশ্ন করেছেন, ডিসকাস অ্যাবাউট হাউ টু কন্ট্রোল টিএমপি অ্যান্ড মেমব্রেন ফল্ডিং ইন এমবিআর ইটিভি। এই বিষয়টা কি তোমার কোনো আইডিয়া আছে? আসলে এমবিআর ইটিভিতে মেমব্রেন ফল্ডিং বিভিন্ন কারণে করতে পারে। এটা তো আমরা হ্যাঁ। সাধারণত জানি যে লং টাইম যখন মেমব্রেন যখন অপারেশনে থাকে, সেখানে কিছু মেনটেনেন্স থাকে। যেমন হচ্ছে মেনটেন্স ক্লিনিং উইকলি আপনার হচ্ছে সাইট্রিক একটা দিতে হয়, সোডিয়াম হাইপোক্লোরাইড 2টা দিতে হয়। তারপর হচ্ছে 3 মাস পর পর রিকভারি ক্লিনিং থাকে। তারপর কন্ডিশন বেস হচ্ছে আপনার ডিসলার্জিং করতে হয়। এখন হুম, ফল্ট করার অনেকগুলো কারণের মধ্যে কিছু কিছু কারণ হচ্ছে, এখন যে কারণগুলো যেটা সবচেয়ে কম হয় সেটা হচ্ছে আপনার, আচ্ছা বায়োলজিক্যাল প্লান্ট আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্কে যদি প্রপার যদি সিওডি বিওডি ডিকম্পোজ না হয়, হ্যাঁ, হুম, আপনার যদি টক্সিক এনভায়রনমেন্ট তৈরি হয়, হ্যাঁ, হুম। সেক্ষেত্রে আপনার যে মেমব্রেন যে ফল্ট করবে, এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট কোনো সলিউশন পাবেন না। এটা নিয়ে আপনার অনেক কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমে বায়োলজিক্যাল এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে। এখন তারপর গেল হচ্ছে আপনি যদি আপনার যদি প্রপার মেনটেনেন্স না করেন, যেমন হচ্ছে আপনার আপনি এমসি করলেন, এমসি তো কোনোভাবেই স্কিপ করা যাবে না। হ্যাঁ, দেখা হুম। যায় আপনার মেমব্রেনের কন্ডিশন ভালো, তারপর এমসি ক্লিনিং স্কিপ করা যাবে না। আপনি আহ, 3 মাস পর পর আরসি করতেছেন না,
এখন আপনার হচ্ছে স্কিনিং ঠিক মতো কাজ করতেছে না। সৌরভ, আমি এখানে একটু তোমার একটু জিনিস বলে রাখি। সৌরভ, একটা কথা বলে রাখি। আমরা যে সকল ইটিভিতে এখন পর্যন্ত জব করতেছি, এখন এই টাইপের ইটিভি গুলা যেহেতু যেহেতু সুয়েজ বেস, যদি সুয়েজ বেস ইটিভি কথাগুলো বলি, সেক্ষেত্রে দেখা যায় তাদের কিন্তু একটা অপশন আছে, কিন্তু তারা আরসি বা এমসি অপশন আছে এগুলো। আর অন্যান্য টাইপের যেগুলো জাপানি টরে টাইপের কিছু ইন্ডিয়ান টিভি আছে, সেগুলাই কিন্তু তোমার এই ইয়েগুলা ট্রেনিং সিস্টেমটা আমরা যেভাবে করতেছি সিস্টেমে না। কিন্তু এখানকার যে তান্ত্রিক কবির ভাই যে ডিসকাস করছে যে ইন্ডিয়ার ইতিহাস সম্বন্ধে, যে ফলিং মেমব্রেন ফলিং এর ব্যাপারে কিন্তু আরো অনেক কিছু অ্যাডভান্স লেভেলে কিছু কাজ আছে, হুম বুঝছো? হুম, বুঝতে পারছি। কিন্তু আপনার দেখা হচ্ছে যাচ্ছে যে সুয়েজের যে হলো ফাইবার যে ইয়েগুলো আছে, মেমব্রেন টাইপের আছে, যে আমাদের যে মেমব্রেন গুলো আছে, যে ফাইবার গুলো আছে, ওগুলো ড্যামেজ হতে পারে, বিভিন্ন সময় ড্যামেজ না না না, মানে এটা তো হইতেছে বা হতে পারে। এটা ড্যামেজ তো আসলে হবে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে বেসিক্যালি আপনি যদি ড্যামেজের দিকে যান, সেটা হচ্ছে আপনার যদি আপনার 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 প্রোডাকশন, আপনার প্রোডাক্ট। এখন আপনার বাংলাদেশে বিভিন্ন ধরনের, তারপরে আপনার ওয়াশিং আছে, সেক্ষেত্রে আপনার ইয়ার্ন ডাইং আছে, আপনার হচ্ছে ফেব্রিক্স ডাইং আছে। এখন আপনি যদি জিন্স ওয়াশ বা বিভিন্ন যেমন হামিমে, তারপর শারমিনে যে ওয়াশিং গুলো করা হয়, এখানে আপনার প্রচুর পরিমাণে স্টোন ইউজ করা হয়। ঠিক আছে? আপনার যদি প্রচুর পরিমাণে স্টোন ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনার এই মেমব্রেন গুলো অনেক মানে উইদিন শর্ট টাইম আপনার এগুলো সমস্যা হয়ে যাবে। আপনি লং টাইম এগুলো চালাতে পারবেন না। এখন এখানে একটা আবার টেম্পারেচার একটা ফ্যাক্টর আছে। আপনার হচ্ছে যেমন মেমব্রেনের রিকোয়ারমেন্ট টেম্পারেচার হচ্ছে ম্যাক্সিমাম 40 ডিগ্রি। এখন আপনি যদি 40 ডিগ্রি, আউট অফ 40 ডিগ্রিতে গিয়ে অপারেশন করেন, সেক্ষেত্রে আপনার এগুলো ফোল্ডিং করতে পারে। মানে এটা ফোল্ডিং, এটা এমন ফোল্ডিং যে আপনার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো এরকম যদি আপনি কারণ ডিসকাস করেন, এগুলো অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার মেমব্রেন আপনার একবারে ড্যামেজ হওয়ার জন্য দায়ী। সৌরভ, হ্যাঁ স্যার। তোমার হচ্ছে এই ইন্ডিয়ান অপারেটিং ক্ষেত্রে বা অপারেশনের ক্ষেত্রে তোমার মেন যে সমস্যাগুলো, মেজর কি কি সমস্যা তোমাকে এই ফলগুলা ফেস করতে হয়, যে এই সমস্যাগুলো কন্টিনিউসলি দেখা যায় যে আমাদেরকে সবাইকে যারা ইন্ডিয়ান টিভি অপারেটিং করে বা যারা চালায়, সেখানে কি কি সমস্যাগুলো হয়? এগুলো হচ্ছে আপনার সব প্রবলেমগুলো হচ্ছে আপনার ফ্যাক্টরি বেস। হ্যাঁ, একটু আগে আমি যেটা বললাম, আপনি যদি ওয়াশিং কোনো ফ্যাক্টরিতে, বিশেষ করে যেখানে জিন্স ওয়াশ হয়, স্টোন ইউজ করা হয়, সেখানে হচ্ছে আপনার, আমি ওই প্রবলেমগুলো বলি কারণ আমার সাধারণত ইয়ার্ন ডাইং বা ফেব্রিক্স ডাইং বা নর্মাল ওয়াশ, এগুলোতে এমবিআরে তেমন কোনো প্রবলেম ফেস করা যায় না, মানে তেমন তেমন কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, কিন্তু আপনি যদি ম্যাক্সিমাম প্রবলেমগুলো হয় আপনার হচ্ছে ওয়াশিং, যেখানে স্ট্রং ওয়াশ করে সেই ফ্যাক্টরিগুলোতে, সেখানে দেখা যায় কিছুদিন পরপর আপনার ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক, কালেকশন ট্যাঙ্ক, এগুলো আপনার স্টোন অথবা বালু দিয়ে ভরে যাচ্ছে। দেন হচ্ছে আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্কে এই বালুগুলো চলে যাচ্ছে, বায়োলজিক্যাল ট্যাঙ্ক আপনার হচ্ছে বালুতে ভরে যাচ্ছে। দেন ওভারফ্লোয়ে আপনার মেমব্রেন ট্যাঙ্কে গিয়ে মেমব্রেনের ফাইবারগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমরা সাধারণত জানি হচ্ছে আপনার মেমব্রেনের যে মেমব্রেনের যে ফাইবার গুলো তৈরি হয় সাধারণত পিভিডিএফ মেবি, এটা হচ্ছে আপনার এক ধরনের ইয়ে প্লাস্টিক, আমি ভুলে গেছি এই জিনিসটা। আচ্ছা, পিভিডিএফ মেবি, হ্যাঁ। যাই হোক, হুম, এখন হচ্ছে আপনার এগুলো তো আপনার হচ্ছে আপনি যদি বালু দেন বা স্টোন দেন, এগুলো তো অ্যাবজর্ব করতে পারবো না। এর উপরে যে আবরণটা থাকে, এটা আপনার নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আসলে ম্যাক্সিমাম প্রবলেমগুলো আপনার হয় হচ্ছে ওয়াশিং প্ল্যান্টে, বিশেষ করে যেখানে স্ট্রং ওয়াশ করা হয়। আর আপনি যদি এমনিতেই আপনার ইয়ান ডাইং বা ফেব্রিক্স ডাইং বা নর্মাল ওয়াশিং এ আসেন, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার যে ফল্টগুলো হয়, সেগুলো হচ্ছে আপনার অপারেশনের ব্যর্থতার কারণে। এখন আপনার দেখা গেল হঠাৎ করে আপনার বায়োরিয়েক্টর ট্যাঙ্কে আপনার প্রচুর ফর্মিং হচ্ছে। হ্যাঁ, ডিও আপনি বোলার চালাচ্ছেন কিন্তু ডিও আপনার হাই হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে আপনার ডিও অনেক হাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মেমব্রেন ফল করতেছে। তারপর আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি
স্মুথ অপারেশন করতে চান, আপনাকে এমবিআর প্ল্যান্টে অবশ্যই এসপিআর রাখতে হবে যথেষ্ট পরিমাণ। হুম, আপনি প্রপার অপারেশন করলে, আপনি যদি প্রপারলি অপারেশন করেন আপনার এসওবি অনুযায়ী, সেক্ষেত্রে আশা করা যায় আপনি কোনো ফল্টে পড়বেন না। তারপর যেহেতু বায়োলজিক্যাল প্রসেস, ফল্ট হতেই পারে। আচ্ছা, এমবিআই টিভির জন্য যে আমরা যেটা ফেস করে আসছি, যে এমবিআই টিভির যে এমএলএসএস যে বিষয়টা, আসলে কনভেনশনাল যে বায়োলজিক্যাল টিভি গুলো আছে, এই টিভি গুলোতে হয়তো 3000 বা 3500 পর্যন্ত এমএলএসএস মেনটেন করে তারা অপারেটিং করে। 3000 তারা করতে পারে না আমার জানা মতে, হয়তো 3000 পর্যন্ত করে বা 25-2600 রাখে। এমবিআই টিভিতে যে 6000-7000 এমএলএসএস মেনটেন করা, এটা আসলে তোমার কাছে কি মনে হয়? আসলে এমবিআর এইটিবির যে রিকোয়ারমেন্ট, এটা ঠিক আছে, 6 থেকে 8 হাজার পর্যন্ত আপনি বায়োলজিক্যাল ট্যাঙ্কে স্লাস আপনার এমএলএসএস মেনটেন করতে পারবেন। প্লাস হচ্ছে আপনার এমবিআর ট্যাঙ্কে এর হচ্ছে ধারণ ক্ষমতা প্রায় মনে হয় 10,000 থেকে 12,000 পর্যন্ত আপনি এমএলএসএস ইয়ে করতে পারবেন দেওয়ার। এখন বিষয়টা হচ্ছে আপনি আহ, আপনি যদি অ্যাকচুয়ালি 6,000 থেকে 8,000 পর্যন্ত এমএলএসএস নিয়ে আপনি যদি অপারেশন কন্টিনিউ করেন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে, এবং এই প্রবলেমগুলো সলভ করার জন্য আপনাকে অবশ্যই মানে এমন ম্যান পাওয়ার সেট আপ থাকতে হবে যারা এই বিষয়গুলো বোঝে। এখন দেখা গেল ম্যাক্সিমাম আমি, আমার অপারেটর ইটিভি চালাচ্ছে, পিএইচ 10 আসতেছে ইনলেটে, 10 সরাসরি ঢুকিয়ে দিচ্ছে। এখন অনেক সময় দেখা যায় যে পিএইচ এসিটি এমন ডোজিং করলো যে পিএইচ একবারে লো, একবারে 2, 3 বা 4, 5 এরকম পেজ ঢুকে দিচ্ছে। এই যে একটা গ্যাপ, হুম, এই কারণে আমার বায়োলজিক্যাল প্রসেসে প্রচুর ঝামেলা হবে। যার কারণে আমি কিন্তু ওই 6,000 থেকে 8,000 যে এমএলএসএস এটা মেনটেন করতে পারবো না। আমার প্রচুর পরিমাণে আপনার ডেড স্লাজের পরিমাণ বেড়ে যাবে। আমার হচ্ছে স্কেল আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্কের উপরে ব্ল্যাক যে ডেড স্লাজের একটা স্কেল পড়ে যাবে, হ্যাঁ। যার কারণে আমার দেখা যায় মেমব্রেনে গিয়ে মেমব্রেন এগুলোকে সার্ট করতে পারবো না, সার্ট না করার কারণে আমার টিএমপি হাই হয়ে যাবে। তো মূল কথা হচ্ছে আপনি অবশ্যই 6,000 থেকে 8,000 মেনটেন করতে পারবেন। আপনাকে একটা গুড অপারেশন টিম লাগবে যারা এই বিষয়ে মানে অনেক মানে ভালো বোঝে। হুম, বায়োলজিক্যাল প্রসেসটা যারা অনেক ভালো বোঝে এবং যারা এটা নিয়ে স্টাডি করে, এরকম আপনার একটা অপারেশন টিম লাগবে। দেন তাছাড়া আপনি এই এত হাই এমএলএসএস আপনি চালাইতে পারবেন, আচ্ছা, এমবিআরও এখন চালাতে পারবেন। এমএলএসএস যদি দেখা যাচ্ছে যে এমবিআই টিভির ক্ষেত্রে যদি সুয়েজের ইটিভি গুলোর কথা যদি বলি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা ডিজাইন আছে। সেই ডিজাইনটা হচ্ছে তারা 8000 ধরে এমএলএসএস ডিজাইন করে মেমব্রেন ট্যাঙ্কের জন্য বা বায়োটো ট্যাঙ্কের জন্য। মেমব্রেনের এখন জন্য, মেমব্রেন টেকের জন্য 10,000। বায়োরিয়েক্টর ট্যাঙ্কের যে ইয়ারের রিকোয়ারমেন্ট, দেখা যাচ্ছে বায়োরিয়েক্টর ট্যাঙ্কের যে ইয়ারের রিকোয়ারমেন্ট, আমি যদি তোমাকে একটা ক্লিয়ার করে দেই যে আমার বায়োরিয়েক্টর ট্যাঙ্কের ক্যাপাসিটি মনে করো 4000 কিউবিক মিটার ভলিউম আছে এই ট্যাঙ্কে। এখন আমার এই ট্যাঙ্কের যদি 4000 কিউবিক মিটার যদি বায়োলজিক্যাল ট্যাঙ্কের ভলিউম হয়, তাহলে প্রতি কিউবিক মিটার পানির জন্য আমার কতটুকু ইয়ার রিকোয়ারমেন্ট, এই ক্যালকুলেশন গুলো কি তোমার আইডিয়া আছে যে আমার 1 কিউবিক মিটার পানির জন্য এতটুকু ইয়ার লাগবে? না, এগুলো হচ্ছে আইডিয়া ছিল কিন্তু এগুলো স্টাডি করা হয় না, এগুলো হচ্ছে নোট করা আছে, এগুলো আপনাদের দেখতে হবে, আচ্ছা, এগুলো তো। তাহলে এখন মনে করো যে আমার প্রতি স্কোয়ার মিটার যদি আমি ক্যালকুলেশন করি বা প্রতি ডিপ, আমার ট্যাঙ্কের ডিপ আছে সাপোজ 9 মিটার বা 9 মিটার ধরে আমি যদি 1 স্কোয়ার ফিট ধরি, সেক্ষেত্রে আমার যে ইয়ার রিকোয়ারমেন্ট, যে প্রতি স্কোয়ার ফিটে বা প্রতি স্কোয়ার মিটারে আমার কতটুকু ইয়ার লাগবে, এই ক্যালকুলেশনটা আমি তোমাকে আসলে পরবর্তীতে আমি একটা ভিডিও করব, তোমাকে আমি আগেই শেয়ার করে দেবো এই ক্যালকুলেশন গুলা, যে প্রতি স্কোয়ার মিটারে কি পরিমাণ এয়ার রিকোয়ারমেন্ট হয়। কারণ এই স্কোয়ার মিটার এয়ার রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে তোমার বায়োলজিক্যাল ইটিভিতে তোমার ডিফিউজার রাখা আছে 50 পিস, ঠিক আছে? তা তোমার এমএলএসএস মেনটেন করতেছো তুমি 6000, কোনো একটা ডিফিউজার ফল্ট হচ্ছে বা ডিফিউজারটা ফেটে গেছে, তোমার তখন এই এমএলএসএস টা মাস ব্যালেন্স বা ব্যালেন্স কি ঠিক থাকবে? যে বায়োলজিক্যাল ট্যাঙ্কের সেলাসের যে একটা অক্সিডেশনের যে পিউরিটেশন, যেটা তোমার ডিফিউজারটা তোমার অক্সিডেশনটাকে পিউরিটেশন আকারে সাপ্লাই করছে, যখন কোনো একটা ডিফিউজার বন্ধ থাকে, ওই জায়গার যে সেলাসটা বা ওই জায়গার যে সেলাসের যে ভলিউমটা, ওই জায়গায় তোমার কি অবস্থা হবে? তখন কি তোমার এমএলএসএস ঠিক থাকবে? বিশেষ করে এমবিআর টিভির ক্ষেত্রে যেহেতু আমরা এই টিভি গুলো মেনটেন করতেছি
এখানে কিন্তু প্রতিটা ডিফিউজার কিন্তু যখন তখন কিন্তু মেনটেনেন্স করা যাবে। তোমার একটা ডিফিউজার সমস্যা হয়েছে, আমি মেনটেনেন্স করতেছি, দেখা যাচ্ছে যে তোমার একটা অপারেটর আছে, সে 50টা ডিফিউজার সেট আপ করা আছে বায়োলজিক্যাল ট্যাঙ্কে বা বায়োটা ট্যাঙ্কে, 5টা ডিফিউজার নষ্ট হয়েছে, সে কি করছে, বাল্বটা বন্ধ করে রাখছে, রাখার কারণে ওই জায়গায় কিন্তু সে ইয়ার পাচ্ছে না, বা ইয়ার পাচ্ছে অন্য সাইডে। আচ্ছা তুমি এই বিষয়টা কিভাবে দেখতেছো? আচ্ছা স্যার, বিষয়টা হচ্ছে কি আপনার বায়োলজিক্যাল তো বায়োলজিক্যাল যে ট্যাঙ্কটা ওটা হচ্ছে আপনার একটা কালচারাল এনভায়রনমেন্ট লাগে, মানে আমাদের মাইক্রো অর্গানিজম কালচার করার জন্য মানে ভালো একটা এনভায়রনমেন্ট লাগে। বিশেষ করে আপনি টেম্পারেচার বলেন, পিএইচ বলেন, ডিও বলেন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার যদি কোনো এক সাইডে ডিফিউজার ফল্ট করে বা ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেখানে যদি পর্যাপ্ত অক্সিজেন না পায়, সেখানে হচ্ছে আপনার অ্যানারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যেমন হচ্ছে প্যারাকোকাজ, তারপর যে জুগলিয়া, থাউরা, এরকম অনেক ধরনের অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে যেগুলো ওখানে আপনার আপনার হচ্ছে কালচার হয়ে যাবে আর কি অটোমেটিকলি। তো সেক্ষেত্রে আপনার দেখা যায় এক ধরনের ফল্টিং ফল্ট হবে হচ্ছে আপনার এই যে আপনার এমবিআর এই ইফেক্টটা পড়বে হচ্ছে আপনার মেমব্রেনে গিয়ে, বুঝছেন। আর হুম, বিশেষ করে এই ধরনের যদি সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনার ফ্যালামেন্টাস যে ব্যাকটেরিয়া, হুম। এই যে এক সাইডে যদি আপনার ইয়ারেশন পাচ্ছে না, আবার অন্য সাইডে ওই সাইডটাতে আপনার ফ্যালামেন্টাস ব্যাকটেরিয়া দেখা যায় গ্রোথ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যার ফলে হবে কি আপনি হচ্ছে প্রপার এমএলএসএস মেনটেন করতে পারবেন না। আচ্ছা, আমরা কমেন্টস গুলা যারা ভাই ভাইরা কমেন্টস করতেছেন, আমরা আপনাদের কমেন্টস গুলা সবার শেষে ধরবো। আমরা একটা ইন্ডিয়ান টিভি সম্বন্ধে কিছু ডিসকাস করতেছি, করার পর এখান থেকে আপনারা কিছু কমেন্টস লিখতে পারবেন। সেই ক্ষেত্রে যে আমরা সবার শেষে কিছু কমেন্টসের উত্তর দিই, বাকি যে কমেন্টস গুলো থাকবে আমরা কমেন্টসের মাধ্যমে জানাই দিই। তো সেক্ষেত্রে এমবিআই টিভি, আসলে এমবিআই টিভি আমরা জানি যে নিমডেন বায়োরিয়েক্টর, আসলে নিমডেন বায়োরিয়েক্টর বলার কারণটা কি? মেমব্রেন বায়োরিয়েক্টর, আচ্ছা এখানে আপনার হচ্ছে মেমব্রেন বায়ো রিয়েক্টর। রিয়েক্টর বলতে তো আমরা সাধারণত বসি কোনো ট্যাঙ্ক বা কোনো চুল্লি, হ্যাঁ, এই ধরনের। এখন হচ্ছে আপনার মেমব্রেন বায়োরিয়েক্টর বলতে আমরা বুঝি হচ্ছে আপনার যেখানে এখানে আপনার হচ্ছে বায়োলজিক্যাল সম্পূর্ণ হচ্ছে বায়োরিয়েকশন একটা পার্ট, হ্যাঁ, যেখানে সবসময় বায়োরিয়েকশন হচ্ছে। আর হচ্ছে আপনার হচ্ছে এমবিআর বায়োরিয়েকশন হচ্ছে এমবিআর আপনার হচ্ছে মেমব্রেন ট্যাঙ্ক এবং, হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? সৌরভ, হ্যালো, হ্যালো, hello. Please short discuss about ZDC new version 2.2 guideline of wastewater treatment process. হ্যালো সৌরভ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ সৌরভ, শোনা যাচ্ছে না কথা? শোনা হ্যাঁ যায়? শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা সৌরভ, তুমি শর্ট করে এসকাডা বিষয়ে যে এই আমাদের যে টিভি গুলো অপারেটিং করতেছি, যে একটা কম্পিউটারের মাধ্যমে যেটাকে এসকাডা বলা হয়, আমরা যেটা বুঝি এসকাডা, অনেকে এটাকে এসকাডা হিসেবে গ্রহণ করে না, যে এটা আসলে এসকাডা অপারেটিং সিস্টেমটা না। তুমি যদি ক্লিয়ার করতে যে এসকাডা কোনটা বা এইচএমআই কোনটা, এই দুটার একটু ক্লিয়ার করে বলো তো, যে এটা কি আসলে এসকাডা সিস্টেম অপারেটিং না অন্য কোনো সিস্টেম? আচ্ছা, এসকেটা বেসিক্যালি এসকেটার ফুল মিনিংটা তো হচ্ছে সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা ইকুইজিশন, হ্যাঁ। আর আপনি যেটা হচ্ছে এইচ এমআই বললেন, হ্যাঁ, হিউম্যান মেশিন আপনার হচ্ছে ইন্টারফেস আর কি, তাই না?
ঠিক আছে, তাহলে মেমব্রেনের কাজটা কি অ্যাকচুয়ালি, যে আমাদের যে মেমব্রেনটা বলা হয়, মেমব্রেনের কাজ কি? আচ্ছা, এটা তো অনেকবার বলছি আপনার হুম। আলোচনায় একটু আগেই। মেমব্রেনের বেসিক্যালি কাজ হচ্ছে স্লাস থেকে পানিটাকে সেপারেট করা। আর এবং কোনো কাজ নাই? না, আপনি যদি আর কোনো কাজ নাই বলতে কি, এত কাজ হুম। অবশ্যই আছে। যেমন হচ্ছে মেমব্রেনের কারণে আপনি হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কে হাই এমএলএসএস মেনটেন করতে পারতেছেন। হ্যাঁ, এবং অনেকগুলো কাজে আছে তো আপনার হচ্ছে। বেসিক্যালি এর উদ্দেশ্য হচ্ছে কয়েকটা, যেটা হচ্ছে আপনার হাই এমএলএসএস মেনটেন করার জন্য এ সাহায্য করে। আপনার এমএলএসএস যদি ৮,০০০ হয়ে যায়, এ আপনার শুধু যখন আপনার পানিটাকে সার্ভ করবে, কোনো টিএসএস পানির সাথে যাবে না। আপনি সাধারণত জানেন যে এমবিআর টিভির আউটলেটে টিএসএস লেস দেন 1 থাকে, অর্থাৎ মানে একের নিচে থাকে। এখন তারপর হচ্ছে এখন আপনার মেমব্রেন বেসিক্যালি এই কাজের জন্য ব্যবহার করা হয়। আর হচ্ছে আপনি হুম। মেমব্রেন থেকে আপনি এমবিআর টিভি থেকে যেহেতু মেমব্রেন আছে, আপনি সরাসরি আরোতে যেতে Yes. পারতেছেন। আচ্ছা, সৌরভ, আমরা কিছু প্রশ্নের অ্যান্সার নেই। তানজিমুল কবির ভাই বলছে পোর সাইজ অফ এমবিআর মেমব্রেন, আসলে আমরা যে টিভিতে মেমব্রেন গুলো আছে, এই মেমব্রেন গুলার পোর সাইজ কত, তুমি আর একটু যদি ডিটেলস করতে পারো। আর মেমব্রেন সাধারণত পড়ছে 0.04 আল্ট্রা মাইক্রন। হ্যাঁ, এখানে আর এটা হচ্ছে আপনার আল্ট্রা মাইক্রন, এবং এর হচ্ছে আউটার ডায়ার হচ্ছে মানে ওভারঅল আউটার ডায়ার হচ্ছে 1.9 mm, এবং ইনার ডায়ার হচ্ছে 0.8 mm মেবি। জি। আচ্ছা, আবু হাসান কমেন্টস করছে যে প্লিজ লেট আস নো হাউ টু গ্রো মোর ব্যাকটেরিয়া অ্যান্ড অলসো ডিসকাস সুইটেবল এনভায়রনমেন্ট অফ ব্যাকটেরিয়া। তুমি কি বুঝতে পারছো জিনিসটা কি জিজ্ঞেস করছে আবু হাসান? বুঝতে পারছি। তুমি কি এখন এই কমেন্টস গুলো পড়তে পারতেছো? না, আমি মোবাইলে নাই, মানে আমি হচ্ছে মোবাইল হটস্পট শেয়ার করতেছি তা মোবাইলে। আবু হাসান যে কমেন্টসটা করছে, এটা তোমার মুখ থেকে শুনতে চাইছে, বিশেষ করে আবু হাসান, তুমি বলো তো একটু। ওয়েসন তো হচ্ছে বস মানুষ। হ্যাঁ, বুঝে গেছি। ও তো জানে এই বিষয়গুলো। যাই হোক, তারপর প্রশ্নটা আরেকবার বলেন দেখি। Please let us know how to grow more bacteria and also discuss suitable environment of bacteria. আচ্ছা, এর স্যার ডিসকাশন মানে এই আলোচনাটা অনেক দীর্ঘ। হ্যাঁ, হুম। আমরা যখন কোনো ইটিভি নতুন করে তৈরি করি, হ্যাঁ, বা প্রপোজাল নেই বা প্রপোজাল দেয় আমাদের, সেক্ষেত্রে আমাদের বিওডি সিওডি ওগুলো একটা ক্যালকুলেশন থাকে। হ্যাঁ, দেখা গেল হুম। আমার ফ্যাক্টরি রান হয়ে গেল, আমার ইটিভি রান হয়ে গেল। এখন আমার পর্যাপ্ত পরিমাণ যে আমার যে মাইক্রো অর্গানিজমের জন্য যে নিউট্রিয়েন্ট দরকার, আমি হুম। পাচ্ছি পাচ্ছি না কেন? আমার বিওডি সিওডি ক্যালকুলেশন করা হয়েছে আমার, দেখা যায় 1500 সিওটি, 800 বিওডি ক্যালকুলেশন করা হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমার সিওডি আসতেছে আপনার 300 400, আমার বিওডি আসতেছে 200। হ্যাঁ, যে এখানে যে আমার যে নিউট্রিয়েন্ট গ্যাপ পড়ে যাচ্ছে, হুম। সো এই গ্যাপটা ফিল আপ করার জন্য আমাকে এক্সট্রা ফুড সাপ্লিমেন্ট দিতে হবে। আপনার যেমন আমরা ইউরিয়া বা ফসফরিক অ্যাসিড অথবা ড্যাপ ইউজ করি, এগুলো। এখন আপনার হচ্ছে প্রপার এফএম রেশিও, হ্যাঁ, ফুড টু মাইক্রো অর্গানিজম, এগুলো ক্যালকুলেশন করতে হবে। এখন আপনার যদি কখনো ফল করে, সেক্ষেত্রে আপনার প্রপার আবুসেন প্রশ্ন করছি কি, কিভাবে মানে এর কি মানে বায়োরিয়েক্টর ট্যাঙ্কে আপনার হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কে পর্যাপ্ত ব্যাকটেরিয়া আছে নাকি, মানে ব্যাকটেরিয়া ফোল্ডিং করছে নাকি আপনার হচ্ছে নতুন করে ব্যাকটেরিয়া গ্রোথ করতে যাচ্ছে, মানে কোন ধরনের ইভেন্ট? না ব্যাগ আপনার এমএলএসএস হাই হচ্ছে? আমি বাই করতেছি, কমেন্ট গুলো কমেন্টস তো। আচ্ছা, আবু হাসানের এটা আমরা পরে দিতেছি। এই কমেন্টসটা খুঁজে পাচ্ছি না। হুইচ মেমব্রেন ইজ বেস্ট ফর এমবিআর ফ্যাক্ট শিট টু হ্যালো ওয়ান। তানজিমুল কবির ভাই প্রশ্নগুলা অনেক ডিপলি প্রশ্ন, আমরা সবগুলো অ্যান্সার দেবো আস্তে আস্তে। তো কবির ভাই তো প্রশ্ন করবে, ডিপলি প্রশ্ন করবে, উনি মনে করেন যে ঠিক আছে। আচ্ছা, আমরা প্রশ্নগুলো পরে নিছি, বুঝছো? এখানে কিছু ইয়ে আছে আমার। তা সৌরভ, যে জিনিসটা জানা দরকার, সবারই জানা দরকার, মনে করো তোমার টিএমপি, যে টিএমপি বলতে কি বোঝো অ্যাকচুয়ালি, বলো তো?
টিএমপি বেসিক্যালি ট্রেন আসলে কেউ মেমব্রেন। হতাশ হওয়ার দরকার নেই, আমরা প্রতিটি প্রশ্নেরই অ্যান্সার দেব ভিডিওর শেষে বলছি। আসলে তাহলে হয়তো ভিডিওর যে আমরা যে আহ, অনেকটাই প্রায় ইয়ে হয়ে গেছে যে আমরা মানে টাইম টু টাইম কভার করতে পারতেছি না যে কোন বিষয়টা নিয়ে কথা বলবো। আসলে একটা লাইন থেকে আরেকটা লাইনে চলে গেলে আসলে অনেক কিছুই হয়। আপনারা কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন, আমরা কমেন্টসের অ্যান্সার দেবো। আর বিশেষ করে আহ আমরা এই ভিডিওটার শেষের দিকে আপনাদের সাথে সব বিষয় নিয়ে আলোচনা করবো। আগে এখন আমরা শুনবো যে টিএমপি বিষয়টা কি বলবো, আসলে টিএমপি টা কি। ট্রেন মেমব্রেন টিস্যু, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ফাইবারের যে আপনার একটা চাপ থাকে মেমব্রেনের দুই পাশে, যে ইনসাইড এবং আউটসাইড যে চাপ থাকে, হুম, বেসিক্যালি এটা একটা ক্যালকুলেশন। এটা টেম্পির জন্য আলাদা কোনো সেন্সর ইউজ করা হয় না। এসকেটাতে অটো আপনার হচ্ছে পিআইডি থেকে আবার ওয়াটার, আপনার মেমব্রেনকে ওয়াটার লেভেলের উপর বেস করে এটা অটো ক্যালকুলেশন দিয়ে দেয়। হুম। হুম। তো আপনার হচ্ছে টিএমপিটা একটা মেমব্রেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনার হচ্ছে টিএমপির উপর ডিপেন্ড করে আপনি বুঝতে পারবেন আপনার মেমব্রেনের এখন কন্ডিশন কীরকম আছে। হুম। আপনার টিএমপি যদি বেড়ে যায় সেক্ষেত্রে সমস্যা। আচ্ছা, আহ, মনে করো তোমার টিএমপি যে সেন্সর আছে, আমরা আস্তে আস্তে টিএমপি থেকে বের হই, মনে করো তোমার টিএমপি সেন্সর আছে, সেই ক্ষেত্রে তোমার ইটিভি যে সমস্যাগুলো হয়, যাতে টিএমপি সেন্সর গুলো অনেক সময় ফেল হয় বা সেন্সর গুলো কাজ করে না, সেক্ষেত্রে ইটিভিটাকে কিভাবে কিভাবে অপারেটিং করা যায়? একটা একজন দক্ষ অপারেটর বা ইনচার্জ বা ম্যানেজাররা তারা এই টিভিটাকে কিভাবে সে রানিং রাখবে, এই আচ্ছা, বিষয়ে তোমার কোনো আইডিয়া? টিএমপি তো হচ্ছে আপনার বেসিক্যালি কোনো সেন্সর থাকে না আপনার। এটা হচ্ছে আপনাকে বললাম পিআইডি প্লাস হচ্ছে ট্যাঙ্কের লেভেলের উপর ক্যালকুলেশন করে একটা এসকেটা একটা ভ্যালু দেয় আর কি, হ্যাঁ। এখন তারপরেও যদি আমার টিএমপি আপনার আমার পিআইডি সেন্সরে বা অন্যান্য সমস্যার কারণে যদি, যেমন আমার এলআইডি সেন্সরে যদি সমস্যা হয়, আমি অ্যাকচুয়াল টিএমপি পাবো না। বুঝতে পারছেন বিষয়টা? সেক্ষেত্রে আমাকে আমি হয়তো বা এলআইডি সেন্সরটা বাইপাস করে আমি প্ল্যান চালাচ্ছি কিন্তু আমি অ্যাকচুয়াল টিএমপি পাচ্ছি না। তাহলে আমাকে, আমি কিভাবে বুঝবো যে আমার বর্তমান মেমব্রেনের অবস্থা কিরকম বা টিএমপি কিরকম আছে? সেক্ষেত্রে ক্যালকুলেশন আছে, হ্যাঁ। তো ক্যালকুলেশন তো লাইভলি তো আর এত ডিউলি বলা যাবে না। তবে আপনার হচ্ছে বেসিক্যালি মেমব্রেনের ইনলেটের চাপ প্লাস হচ্ছে আউটলেটের যে চাপ থাকে, হ্যাঁ। এটা হচ্ছে ইনলেট চাপ থেকে আউটলেট চাপের যে মাইনাস করলে একটা আপনার ভ্যালু পাওয়া যায়। আমরা সাধারণত ওই ভ্যালুটা ধরেই আমরা টিএমপি ক্যালকুলেশন করি। এবং স্যার আরেকটা বিষয় হচ্ছে টিএমপি আপনার আমরা সাধারণত শুনি হচ্ছে আপনার মেমব্রেইন কিন্তু পজিটিভ, এবং অর্থাৎ যখন মেমব্রেইন আপনার ব্যাক পালস নেয়, হ্যাঁ, তখন হুম। কিন্তু আপনার এটা এটা কিন্তু একটা পজিটিভ প্রেশার। সেক্ষেত্রে আমার টিএমপি সবসময় প্লাসে থাকবে, এটা মাথায় রাখতে হবে। এবং যখন আমার মেমব্রেন সার্ভ করতেছে, অর্থাৎ পার মিনিট ব্যাকপাস ট্যাঙ্ক তখন মেমব্রেন থেকে পানিটা সার্ভ করে নিচ্ছে, তখন টিএমপিতে অবশ্যই নেগেটিভে থাকবে। তো তার টিএমপি যদি কখনো আহ দেখা যাচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে করণীয় দেখি টিএমপি কি কি কারণে বাড়তে পারে? আচ্ছা, টিএমপি যেসব কারণে এর আগে একটু আগে মনে হয় আমি অনেকবার বলছি, হ্যাঁ। হুম, এখানে হচ্ছে আবার একটু আপনার বলুন। মেমব্রেনে আপনার আপনার হচ্ছে কখনো যদি বায়োলজিক্যালি আপনার টক্সিক এনভায়রনমেন্ট তৈরি হয়, অর্থাৎ বিওডি সিওডি অনেক বেশি বেড়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার হুম, মেমব্রেন ফর্ম করতে পারে। আবার মেমব্রেনে দেখা যায় আপনার সুতা আপনার স্কিন ফল করে বাইরেক্টরে হুম। সুতা জাতীয় বা বিভিন্ন ধরনের পার্টিকেলস ঢুকে পড়ে, যেগুলো হচ্ছে মেমব্রেন তো আপনার অনেক প্রেসারে পানিটাকে সার্ভ করে, যেটা এর ভিতরে ঢুকে পড়ে। আবার আপনার এমএলএসএস বাইরে গেলে অনেক সময় দেখা যায় স্লাসগুলো শক্ত হয়ে আপনার মেমব্রেনে বসে গেছে। আপনি যদি প্রপারলি যদি ৩ মাস পর পর রিকভারি ক্লিনিং করেন, তাহলে এই হুম। সমস্যাটা হওয়ার কথা না। তারপরেও অনেক প্ল্যান্টে এই সমস্যাটা হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেমব্রেনটাকে হচ্ছে তুলে দেন পরিষ্কার করে রিকভারি ক্লিনিংটা করলে একটা বেটার রেজাল্ট পাওয়া যায়। এটা কিন্তু ডিসলাজিং না। এটা হচ্ছে জাস্ট তুলে পানি দিয়ে ওয়াশ করে দেন হচ্ছে আপনার রিকভারি ক্লিনিংটা করতে হবে। মেমব্রেনের উপর সাধারণত বিভিন্ন ধরনের স্কেলিং পড়ে যায় তো, সেই হুম। কারণে আপনার টিএমপি গুলো বেড়ে যায়। আসলে আমার মোবাইলের মাধ্যমে লাইভটা করতেছি তো, যদি ল্যাপটপে করতে পারতাম সেক্ষেত্রে হয়তো সবার কমেন্টসটা পড়া যেত, অনেক ছোট ছোট হয়ে আসতেছে তো বোঝা যাচ্ছে না।
তাহলে তোমার তাহলে টিএমপির সাথে পিআইডির কি সম্পূর্ণ সম্পর্ক আছে? হুম, অবশ্যই টিএমপির সাথে তো পিআইডি হচ্ছে, পিআইডি এবং হচ্ছে আপনার লেভেল ইন্ডিকেটর ট্রান্সমিটার যেটা এলআইটি, হুম। এইটার উপর বেস করে আপনার টিএমপিটি ক্যালকুলেশন হয়। তাহলে আমরা যে মেমব্রেনে যে ক্লিনিং করি, যে মেমব্রেনে যে এমসি ক্লিনিং করি, এমসি তে কি বোঝায়? মেনটেন্স ক্লিনিং, আর আরসি? রিকভারি ক্লিনিং। আচ্ছা, এমসি কিভাবে করা হয় বা আরসি কিভাবে করা হয় একটু সংক্ষিপ্ত যদি বলতে। আচ্ছা, যে এমসি হচ্ছে এখানে হচ্ছে আহ, আমাদের হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে যেটা আমরা হাইপোক্লিনিং বলি বা সাইট্রিক অ্যাসিড দিয়ে ক্লিনিং করি, সাধারণত সপ্তাহে আমার দুইবার হচ্ছে একটা করে ট্রেনে দুইবার হাইপোক্লিনিং থাকে, আর হচ্ছে একবার থেকে হচ্ছে আপনার সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এক্ষেত্রে 50% কনসেন্ট্রেশন, আর হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড মেবি 13 থেকে 14% রাখতে হয়। এবং এটার ক্ষেত্রে হচ্ছে এমসির ক্ষেত্রে 2000 পিপিএম হচ্ছে আপনার সাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে 200 পিপিএম মেবি হচ্ছে আপনার সোডিয়াম হাইপোক্লোরাইড। এখন এর প্রসেসিং যে হচ্ছে কি আপনার আপনি হচ্ছে আপনার মেমব্রেন ট্যাঙ্কের গেট বন্ধ করে দিলেন, ক্লোজ করে দিলেন টোটালি। ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে আপনার যে আপনি মনে করেন যে আপনার একটা ট্রেন আছে বা 2টা ট্রেন আছে বা 3টে ট্রেন আছে, আপনি যে নির্দিষ্ট ট্রেনটির আপনি এমসি করবেন, তার হচ্ছে আপনি যদি সাইট্রিক করেন সেক্ষেত্রে আপনার অ্যাসিড ক্লিনিং করলে আপনার অ্যাসিডের কেমিক্যাল বাল্ব খুলে দিতে হবে। তারপর হচ্ছে পাম্পের সব বাল্বগুলো ঠিক আছে কিনা, ওপেন আছে কিনা, সেগুলো ভালোভাবে চেক আউট করে তারপর হচ্ছে আপনাকে প্রোগ্রামে গিয়ে সেমি অটো করতে হবে। সেমি অটো গিয়ে আপনি অ্যাসিড ক্লিনিং দিলে অ্যাসিড ক্লিক করে অ্যাডভান্স গেলে আপনার অটোমেটিকলি ও স্টেপ শুরু হয়ে যাবে। বিভিন্ন স্টেপে ক্লিনিং হয়, যেমন হচ্ছে আপনার ক্লিনিং এর শুরুতেই এয়ারেশন হয় আপনার 200 সেকেন্ড, বা যারা যেভাবে সেট আপ করে আর কি। দেন হচ্ছে আপনার কেমিক্যাল প্লাস শকিং, বিভিন্ন ধরনের উপায় গেছে। বেসিক্যালি আপনার 8টা স্টেপে ক্লিনিং হয়, এখানে আবার শকিং হয়, আপনার কেমিক্যাল ব্যাকপালস হয়, বিভিন্ন ধরনের ইয়ে হয়। আপনাকে শোনা যাচ্ছে না স্যার? মানে টিএমপি মানে আমাদের যে সুয়েজের যে ইটিভি গুলো আছে, বা এই কোয়ালিটি বিভিন্ন ধরনের যে টাইপের ইটিভি গুলো হয় এমবিআর টাইপের, তাদের কিন্তু একটা কিন্তু টিএমপি আলাদা আলাদা কিন্তু একটা লেভেল থাকে। আমাদের যে এমবিআর ইটিভি যে লেভেল গুলো, এই কত লেভেল থাকলে ভালো, কত থেকে কত? আচ্ছা, আমরা তো সাধারণত আমাদের এসকেটা প্রোগ্রামে কিন্তু বারে ক্যালকুলেশন করা হয়। হ্যাঁ, তো আমি যদি হুম, বারে যাই সেক্ষেত্রে আমার হচ্ছে মানে টিএমপির মানে মানটা কত থাকার লাগবে, টিএমপির মান? আপনার আপনার যদি আপনার হচ্ছে অপারেশন নট প্রোডাকশনের সময় যদি -0.03 অথবা -0.04 অথবা -0.05, হ্যাঁ, হুম, বা -0.06, -0.07, এই রেঞ্জগুলোর মধ্যে থাকলে আপনার হচ্ছে ভালো। আপনার টিএমপি যখন ফল মানে যখন বাড়তে থাকবে তখন উইদিন শর্ট টাইম কিন্তু বাইরে যাবে। তো যেমন আপনাদের প্ল্যান্টে মনে হয় -0.07, এটা হচ্ছে আপনার প্রোডাকশনের ক্ষেত্রে। আর হুম। আমাদের এখানে হচ্ছে -0.04 প্রোডাকশনের ক্ষেত্রে, ব্যাকপালসের ক্ষেত্রে +0.4। তো এইগুলো হচ্ছে আপনার মানে অ্যাকচুয়াল ভালো আর কি। কিন্তু যখন আপনার এটা ক্রস করে যাবে তখনই বুঝতে হবে যে সামথিং রং। এই ইউনিটটা হচ্ছে বার, হ্যাঁ। আমি হুম। কিন্তু পিএসআই বা কারণ যেহেতু আপনার স্কাটাতে শুধু বারেই ইয়ে করে, তো ওই জন্য বারে বললাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যেহেতু মেমব্রেন ট্যাঙ্কে টিএমপি বা পিআইডি বা পাম্পের যে ফিচার গুলো আছে, সকল বিষয় একটা অ্যাকচুয়াল যে রেজাল্ট আছে আমাদের স্কারে দেখা যায়। এখন দেখা যাচ্ছে যে তোমার যে ক্লিনিং এর ক্ষেত্রে ক্লোরিনটা তুমি কিভাবে দেখবা? যেহেতু তোমার বায়োলজিক্যাল টিভিতে ব্যাকটেরিয়া আছে, তুমি কিন্তু সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে তুমি ক্লিন করতেছো। ক্লিন করলে এই সোডিয়াম হাইপোক্লোরাইডের ক্লিনিংটা কি আসলে কি সঠিক হয়ে আছে না কোনটা তোমার কাছে কি মনে হয় যে এটা সঠিক, না আরো অন্য কোনো কেমিক্যাল দিয়ে আসলে ক্লিনিংটা করা যেতে পারে? আচ্ছা, এটা তো
সে যখন এটা আপনার আপনার প্রপোজাল দেয় বা যখন আপনি এগুলো ইয়ে করে তো ওরা এরা অনেক গবেষণা করে করছে না। তারপরে হচ্ছে আপনি যখন এমসি করবেন তখন তো আপনার খুব হিউজ কেমিক্যাল লাগে না। অনেক আপনার প্রশ্ন দেখা করছে। যায় এমসিতে 35 থেকে 40 লিটার কেমিক্যাল কেন, আপনার এই যে বায়োলজিক্যাল ট্যাঙ্কের হিউজ ক্যাপাসিটিতে আপনার 30 থেকে 35 লিটার বা 40 লিটার এই করে এটা কোনো মানে ইফেক্ট করবে বলে মনে হয় না। আপনি যদি আরসিতেও যান আপনার সেক্ষেত্রেও খুব একটা ইফেক্ট পড়ে না, অথবা আপনার এর কারণে অথবা একটু টিডিএসটা বাড়িয়ে যেতে পারে, অথবা কিছু মাইক্রো অর্গানিজম ডেট হয়ে যেতে পারে। কিন্তু আহামরি প্রসেস ফল্ট করবে বা এই ধরনের কোনো ইফেক্ট এখন পর্যন্ত মানে আমরা যারা চালাচ্ছি ফেস করিনি এই ধরনের। আর আপনি যদি এর বিকল্প হিসেবে ব্যবহার করতে যান সেক্ষেত্রে তো বলা ডিফিকাল্ট। এরা আপনি ভালো বলতে পারেন, আপনি এগুলো নিয়ে বেশি একটু ভালো। জেডিসি বিষয়ে জানতে চাই, ডাজ হাইস্ট সিওডি ইফেক্ট মেমব্রেন অ্যাক্টিভিটিস? আচ্ছা, যদি সিওডি বেশি হয় সেক্ষেত্রে মেমব্রেনে কোনো ইফেক্ট পড়বে কিনা? স্যার আমি তো এই বিষয়টা এর আগেও বলছো। কয়েকবার বলছি, রিপিট অবশ্যই অবশ্যই এফেক্ট করে। আমি আপনার মেমব্রেন হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, এখানে আপনার সিওডি বেশি হয়ে গেলে বিওডি বেশি হয়ে গেলে মেমব্রেন হুম। 100% ফল্ট করবে। এটা কিন্তু এই প্রশ্নটা করছে কিন্তু উনিও কিন্তু একজন এমবিআর এক্সপার্ট, হ্যাঁ, তানজিমুল কবির ভাই। উনি অ্যাপেক্সে ছিল তো এবং আমাদের আমি না এখানে আছে। কবির ভাই সাথে আমার ভালো পরিচয় আছে, আমি জানি তবে অবশ্যই 100% বিওডি সিওডি বেশি হয়ে গেলে মেমব্রেন ওই বিওডি সিওডিকে আপনার অ্যাবজর্ব করতে পারবে না। হ্যাঁ। আচ্ছা, মেমব্রেনের যে দুটো যে মেনটেনেন্স বললাম, একটা হচ্ছে এমসি আর একটা হচ্ছে আরসি, আর কোনো মেনটেনেন্স আছে? অবশ্যই এখানে স্যার মেমব্রেনের হচ্ছে হিউজ, আমি আপনাকে বলি আপনি যদি মেমব্রেন নিয়ে যদি আপনি যদি ডিসকাস বা আমি আমি যদি ব্রিফ করতে যাই শুধু জাস্ট মেমব্রেন নিয়ে 1 ঘন্টা হবে না, কারণ হচ্ছে মেমব্রেন একটা হিউজ পার্ট। আপনি জানেন যে একটা এই এমবিআর যে সুয়েজ যে এমবিআর গুলো করছে এরা মেমব্রেনের শুধু মেমব্রেনের উপরেই একটা বইয়ে আছে। তো বিষয় আপনি জানি কি প্রশ্ন করলেন, হ্যাঁ, আরেকবার রিপিট করেন প্রশ্নটা আরেকবার রিপিট করেন। মানে বলছিলাম যে মেমব্রেনের যে বিষয়টা হুম, বলেন। ক্লিয়ার হচ্ছে না। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন রিপিট করেন প্রশ্ন। বলছিলাম যে মেমব্রেন যে আমরা ক্লিনিং করি, যেমন এমসি এবং আরসি, ও আচ্ছা আচ্ছা, আরসি হ্যাঁ, ছাড়া বুঝতে আরো কোনো ক্লিনিং আছে কিনা? হ্যাঁ, আপনার তো মেমব্রেনের এমসি আছে, আরসি আছে, তারপর হচ্ছে আপনার দেখা গেল যখন আরসি তে কাজ হবে না তখন আপনি ডিসলাজিং এ যেতে হবে। এবং হ্যাঁ। আহ, আপনি যদি মেমব্রেন বেসিক্যালি এই তিনটা ক্লিনিং এ করা হয়, আপনি যদি তারপরেও যদি তারপর হচ্ছে চেক আউট একটা ব্যাপার আছে, যেমন হচ্ছে আপনি টেম্পারেচার একটা বিষয়। আপনি 0 থেকে 25 ডিগ্রি টেম্পারেচারে যদি এটা অপারেটিং করেন আপনার বছরে দেখা যায় একবার মেবি তুলে এটা চেক আউট করতে হবে। তারপরে হচ্ছে যদি বেশি টেম্পারেচার ইয়ে করেন তো বছরে 2 বার আপনার তুলে হচ্ছে মেমব্রেনের কন্ডিশনটা দেখতে হবে। হুম, তো এখানে হচ্ছে ওভারঅল হচ্ছে আপনার ক্লিনিং সাধারণত এমসিআরসি করা হয়। এবং ফিজিক্যাল হুম। ক্লিনিং যদি আপনি ধরেন সেক্ষেত্রে আপনার ওই যে ডিসলাজিং আপনার ক্যাসেট গুলো তুলে মডিউল গুলো খুলে তারপর হচ্ছে পরিষ্কার করে দেন আবার অ্যাগেন ইনস্টল করে আবার লাগিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা যে ইটিপি গুলো যে অপারেটিং করতেছি, এমবিআর ইটিপি বিশেষ করে, এখানে এমবিআর এর যে ডিসেলাজিং ডিসেলাজিং এর ক্ষেত্রে তুমি কিভাবে দেখতেছো যে ডিসেলাজিং সিস্টেমটা কি ঠিক আছে, না আরো কোনো অন্য কোনো উপায়ে ডিসেলাজিং করা যায়? না এই ডিসলাজিং এর ওটা বলতে কি আপনি হচ্ছে আপনার মডিউল দেখেন আপনি মডিউল লাগানো এগুলো হচ্ছে অনেক মানে খুব বিরক্তিকর একটা কাজ। এখন আমার মনে হয় যে ওই ডিসলাজিং আসলে অনেক ঝামেলার একটা কাজ। সেক্ষেত্রে আপনারা যদি ক্যাসেট গুলো তুলে ফ্রেশ ওয়াটার দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর আপনার হুম। নামায় দিয়ে আপনার রিকভারি ক্লিনিং করা যায় সেক্ষেত্রে একটা ভালো আউটপুট পাওয়া যায় যদি আমরা ডিসলাজিং এ না যাই। কিন্তু ফাইনালি যদি আপনার দেখা যায় আপনার প্রচুর পরিমাণে সুতা প্রচুর পরিমাণে পলিথিন বা বিভিন্ন ধরনের পার্টিকেলস ঢুকে পড়ছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার নর্মাল ওয়াটার প্রেশার দিয়ে বের হচ্ছে না বা পরিষ্কার করা যাচ্ছে না, সেক্ষেত্রে তো আপনার মডিউল খুলতেই হবে। ধরো, আর আহ,
আর আর একটা বিষয় হচ্ছে আপনি যদি আপনার আপনি যখন এইটিভি প্রপোজাল নেবেন, আপনি যখন এইটিভিটা তৈরি করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি প্রপার একটা স্ক্রিনিং সিস্টেম করতে পারেন, ঠিক আছে, যেটা দিয়ে আপনার কোনো কোনো ধরনের হচ্ছে পার্টিকেল পাস হতে পারবে না, সেক্ষেত্রে আপনার এই ডিসলাজিং এর দেখা যায় 2 3 4 5 বছর পর ডিসলাজিং করলেও হবে। সেক্ষেত্রে আপনার ইটিভিটাকে নিজের মতো মডিফাই করে নিতে হবে, এবং এটা সম্ভব। সম্ভব? তা তোমাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে তুমি যখন রিসাইকেল করো, কি বলে, আরসি করো, রিকভারি ক্লিনিং, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি তোমার ইটিভিতে একটা আরো প্ল্যান থাকে যেটাকে ওয়েস্ট ওয়াটার রিসাইকেল বলা হয়, এটা আবু হাসান প্রশ্ন করছে, ওর প্রশ্নটা কি প্রশ্ন আমি বুঝছি। যদি রিসাইকেল প্লান্ট, দেখা যাচ্ছে তোমার রিসাইকেল সিস্টেমটা কি, রিসাইকেল সিস্টেমটা হচ্ছে এমবিআর পারমিটের পর থেকে রিসাইকেল পানিটা আরোতে ঢুকবে, তাই তো? হুম। আরো থেকে ফলোয়ার ডিস্ট্রিবিউশন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে তুমি সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে তুমি মেমব্রেনটা ক্লিনিং করলা, ক্লিনিং করার পর এই যে হাইপো 8 ঘন্টা বা 12 ঘন্টা দিয়ে যেভাবে রাখতে বলে এসওপি অনুযায়ী, রাখার পরে সোডিয়াম হাইপোক্লোরাইডটা তুমি কোথায় দিচ্ছ? বায়োলজিক্যাল ট্যাঙ্কে তো দিচ্ছ, রাস পাম্পের মাধ্যমে নাকি? হুম। জি। মানে এখানে তোমাকে আমি বলতেছি এই কারণে, এটা যেহেতু ও কিন্তু আমার এখানে থেকে গেছে বিধায় এই জিনিসটাও প্রশ্ন করছে, বা ও মানে আমি যেভাবে অপারেটিং করছি আমার প্ল্যানটাকে, ও হয়তো ওর কাছে ভালো লাগছে বিধায় প্রশ্নটা করছে আবু হাসান। আচ্ছা। এখন এখানে কিন্তু কিছু ডিজাইনে ভুল আছে, ভুল আছে এই কারণে তারা কিন্তু সোডিয়াম হাইপোক্লোরাইড কিন্তু ক্লোরিন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই করে। এখন এই ক্লোরিন তো ব্যাকটেরিয়ার জন্য কি প্রাণনাশক? হ্যাঁ, অবশ্যই ক্লোরিন ব্যাকটেরিয়া শুধু না, প্রতিটা জীবের জন্য প্রাণনাশক। এটা কম নাশক না বেশি নাশক কোনটা? না, এটা হচ্ছে আপনার লিমিটেশনের উপর ইয়ে করবে। এখন হচ্ছে এখন আপনি লিমিটেশনটা এখানেই, তুমি যদি আরো প্ল্যান অপারেটিং করো, মনে করো তোমার হচ্ছে আজকে তুমি রিকভারিং করলা, আরসি করলা, আরসি করতে গেলে এটা মনে করো যে আমার যে প্ল্যান অনুযায়ী হয়তো 900 কেজির মতো সোডিয়াম হাইপোক্লোরাইড লাগতেছে, 900 কেজি সোডিয়াম হাইপোক্লোরাইড 120 কিউবিক মিটার পানির মধ্যে মিশ থাকে। তাহলে আমি যখন আমার হাইপো ক্লিনিংটা হয়ে গেল, রিকভারি ক্লিনিংটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি রাস পাম্প দিয়ে সিলাসটা আমি কি করলাম, বায়োলজিক্যাল ট্যাঙ্কে দিলাম। আর পারমিট যে ওয়াটারটা, পারমিট পাম্প আমার রানিং হলো, তখন কিন্তু ওই পানিতে ক্লোরিনের পরিমাণ বা সোডিয়াম হাইপোক্লোরাইড থাকলো। ওই সময় যদি আমি আরো প্লান চালাই, এর মধ্যে কি এফেক্ট আসতে পারে? আবু হাসানের প্রশ্ন যে এই এখানে সময়টা না, কি না, আর কি? আপনি তো এটা তো ফল্ট অপারেশন। আপনি তো অবশ্যই আপনার যতক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে মেমব্রেন ট্যাঙ্কিতে ক্লোরিন আছে, হ্যাঁ, উপস্থিতি আছে, তো আপনি তো অতক্ষণ পর্যন্ত আপনি আড়তে যাবেন কেন? আপনি যখন মেমব্রেন, আপনি তো সাধারণত প্রথমেই হাইপো ক্লিনিং দেওয়া হয়, তাই না? হাইপো ক্লিনিং দেওয়ার পর হচ্ছে কয়েকবার ওয়াশ করে দেন সাইট্রিক দেওয়া হয়, কারণ হচ্ছে সাইট্রিক এবং হাইপো কোনোভাবেই যেন মানে একটার সাথে আরেকটা যেন বিক্রিয়া না করতে পারে। হুম। তো আপনার যখন আপনি এইটা তো আপনার প্রথমে হাইপো দেওয়ার পর তারপর তো সাইটিক দিচ্ছেন, দেন সাইটিক ক্লিনিং হওয়ার পর ওয়াশ করে দেন আপনি অপারেশনে যাচ্ছেন, তাহলে আপনার ওই পারমিটে বা যেখান থেকে আপনি আরো আরো ফিট দিচ্ছেন সেখানে তো আপনার ক্লোরিন যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এখন যদি ক্লোরিন যে বায়োলজিক্যাল ট্যাঙ্কে আমরা দিলাম, এতে কি ব্যাকটেরিয়ার কোনো প্রভাব পড়বে, যে ব্যাকটেরিয়ার কোনো আমি তো ক্ষতি হবে? আপনাকে একটু আগে বললাম ক্লোরিন তো অবশ্যই জীবনাশক, বা এটা প্রতিটা জীবের জন্য, নট অনলি ব্যাকটেরিয়া। হ্যাঁ। তো তাহলে এখন এটা কি কথা কোনো হচ্ছে বিকল্প উপায়ে কোনো কিছু করা যায় কিনা তোমার? না, না, অবশ্যই আপনি আপনার ওয়ে আছে। আপনি আপনার তো যেহেতু সাপ্লায়ার যারা ওরা তো যেহেতু আপনার সাজেস্ট করে হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করার জন্য, আপনি ইয়ে করেন আপনার যদি আফটার ক্লিনিং, হ্যাঁ, আপনি সেটাকে আপনার কোনো মাড পাম্প বা কোনো কিছু ইউজ করে আপনি সেটাকে স্লাজ হোল্ডিং এ সরাসরি নিয়ে নেন, সমস্যা নেই তো। দেন আবার আপনি ফ্রেশ ওয়াটার দেন, ওয়াশ করে আবার ওই আপনার যদি মনে হয় যে এখানে ক্লোরিন, আপনি এটাকে আবার আপনার মাড পাম্প বা কোনো কিছু ইউজ করে আপনি স্লাজ হোল্ডিং কে নিয়ে নেন। আপনার যদি মনে হয় সাধারণত ইফেক্ট পড়ে না, হ্যাঁ। এখন এত বড় বায়োলজিক্যাল ট্যাঙ্ক, এত বড় ক্যাপাসিটি, তার মধ্যে আপনার এটা খুব একটা বেশি ইফেক্ট পড়ে না। তারপরে যদি আপনার মনে সন্দেহ থাকে, আপনার যদি কোনো কারণে মনে হয় যে না আমার আমার অপারেশন ফল করবে বা আমার মাইক্রোওয়েভের জন্য ইফেক্ট করবে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, আচ্ছা, স্মার্টফোন ইউজ করে পয়েন্টটাকে ট্রান্সফার ধরো করতে পারেন। ধরো হুম। সন্দীপুর কবির ভাই বলছে যে আমরা যদি ডিটেলার ব্যবহার করি, হ্যাঁ, সেক্ষেত্রে হুম। মেমব্রেনের মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা?
না, জি কালার ইউজ করা তো সিস্টেম আছে। এখন হচ্ছে আমি সুয়েজের কিছু কিছু প্রজেক্টে দেখছি যে আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্কে ওভারফ্লো হয়ে যে মেমব্রেনে হুম। পানি যাচ্ছে, হ্যাঁ, তো স্প্যাটার বক্স যেটা আর কি বলে, ওখানে আপনার ডিকালার ইউজ করে, তো সেক্ষেত্রে আপনার মেমব্রেনে ইফেক্ট করতে পারে। আমরা তো সাধারণত আপনার হচ্ছে এমবিআর টিভিতে ডিকালার ইউজ করা উচিত হচ্ছে আপনার যেখানে অ্যাক্টিভ স্ল্যাশ রিসার্কুলেশন হয়, হ্যাঁ, ওই জায়গায়। হুম। তখন আপনার একটা লং রিটেনশন টাইম পাচ্ছে ডিকালারটা, সেখানে একটা প্রপার রেজাল্টও পাচ্ছেন, আর আপনার হচ্ছে ওই মেমব্রেনে সেরকম কোনো ইফেক্ট করবে না। তবে আপনাকে অবশ্যই এমএলএসএসটা মাথায় রাখতে হবে, কারণ আপনি যখনই ডিক্লার ইউজ করবেন তখনই আপনার এমএলএসটা অনেক বেড়ে যাবে। আর আমার এই টিভিতে সেলাস একদম কম, বা কিভাবে বাড়াবো? মেমব্রেন অলসো রিডিউস সেম প্যারামিটারস। আচ্ছা, আর একটা প্রশ্ন, সৌরভ, মেমব্রেন মেমব্রেন অলসো রিডিউস সেম প্যারামিটারস। মানে কি বোঝাচ্ছে অলসো মানে রিডিউস? মেমব্রেন ছাড়া কি এই এই প্যারামিটারস অন্যভাবে কি কমানো যায় কিনা? কোন প্যারামিটার? যেমন ওয়েস্ট ওয়াটার যে প্যারামিটার গুলো আছে। আপনার ওয়েস্ট ওয়াটার প্যারামিটারের সাথে তো মেমব্রেনের কোনো রিলেশন নেই, হ্যাঁ। আমি আগে হুম। তো বললাম মেমব্রেন হচ্ছে আলাদা একটা পার্ট। এখন আপনি বিওডিসিওটি কি মেমব্রেন কমাবে? কমাবে না। আপনার হচ্ছে কেএস কি মেমব্রেন কমাবে? কমাবে না। টিডিএস কি মেমব্রেন কমাবে? বিশেষ করে আলট্রা ফিল্টারেশন যেটা মানে 0.04 মাইক্রন, কি টিডিএস কমাতে পারবে? পারবে না। আপনার হচ্ছে মেমব্রেনের তো পার্টটাই আলাদা। মেমব্রেনের কাজটা কি? মেমব্রেনের কাজটা হচ্ছে একটা আপনার হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কে একটা হিউজ এমএলএসএস মেনটেন করতে সাহায্য করে, যেটা হচ্ছে সাধারণত কনভেনশনাল প্ল্যানে সম্ভব না, হ্যাঁ। আপনার হচ্ছে মেমব্রেন সাধারণত এর আউটপুট যে ডিসচার্জ ওয়াটার, ওটা আপনার টিডিএসটাকে কন্ট্রোল, টিএসএসটাকে আপনার হচ্ছে মানে কমায় নিয়ে আসে। কোনো সাসপেন্ডেড সলিড আপনার হচ্ছে পাস করতে পারে না, যার কারণে আপনি হচ্ছে আপনার টিএসএসটা জিরো পাচ্ছেন। কিন্তু আপনি সিওডি, বিওডি বলেন, আপনার হচ্ছে পিএইচ বলেন, এগুলো তো হচ্ছে আপনার আলাদা একটা পার্ট। এগুলো তো আপনার যে কোনো কেমিক্যাল প্ল্যান্ট বলেন, আপনার বায়োলজিক্যাল প্ল্যান্ট বলেন, সবখানে আপনার রিডিউস করা সম্ভব। মেমব্রেনের সাথে এর কোনো সম্পর্ক নেই। মনিরুজ্জামান বলছে, স্যার আমার একটা প্রশ্ন হলো, কিউব স্যাটেলার ট্যাঙ্কে কি ডিকালার ট্যাঙ্কে ডিকালার ওয়াটার ট্যাঙ্কের শ্যাওলা হওয়ার কারণ কি? আচ্ছা, আমরা এই বিষয়গুলো আজকে এমডি টিভি নিয়ে কথা বলতেছি, পরবর্তীতে কথা বলবো। আচ্ছা, রিমনের ইটিভি তো এমবিআর টিভি। রিমনের প্রশ্ন হচ্ছে, আমাদের সেলাস একদম কম, সেলাস কিভাবে বাড়ানো যায়? Dear Mr. Zakir, please you can edit your ETB process of first chemical treatment. জাকিরের প্রশ্ন ইয়ে দিয়ে দিছে, অবসান দিয়ে দিছে। আচ্ছা সৌরভ, এখন আমরা আসলে অনেক ইয়ে করছি, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখন কথা বলবো যে এমবিআর টিভির কি কি সমস্যাগুলো হয় তুমি এখন পর্যন্ত ফেস করছো, এই দুই চারটে প্রশ্নগুলো। আচ্ছা, আমি তো সমস্যাগুলো এর আগে মনে হয় আপনাকে বললাম স্যার একবার। সেটা আর হচ্ছে সেকেন্ড টাইম, সমস্যা সেকেন্ড টাইম এটা হচ্ছে আমরা। এটা হচ্ছে আপনার হচ্ছে প্রসেসের উপর ডিপেন্ড করে। আপনার আগে দেখতে হবে আপনার ফ্যাক্টরি প্রোডাকশনটা কি, আপনি কোন ধরনের প্রোডাক্ট প্রোডাকশন করেন, হ্যাঁ। আপনার হচ্ছে দেখা গেল আপনি আমার ফেব্রিক্স ডাইং, আপনার ইয়ান ডাইং, ওটা হচ্ছে না আপনার না ওয়াল। সৌরভ, জিনিসটা জিনিসটা আমি তোমাকে ক্লিয়ার করতেছি। আমার আসলে ইয়ান ডাইং, নিড ডাইং কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে একটা ইটিভি যে কোনো ডাইং হোক, তো ইটিভির জন্য যেমন তোমার মেকানিক্যাল স্কিনিং আছে, তারপর হচ্ছে তোমার কালেকশন ফিট পাম্প, ইকুয়ালাইজেশন আপনার এখানে কুলিং স্যার পাওয়ার, বিভিন্ন ধরনের সেন্সর গুলো আছে। এই জায়গায় এখানে তুমি কোন প্রবলেমটা কোন স্যার জায়গায় তোমার সেটা কমফোর্টেবল হচ্ছে মনে করো যে এই কাজগুলো? একটা এটিপির অনেকগুলো পার্ট থাকে, এখানে আপনার প্রবলেম সাইট মেনশন করতে হবে। মেকানিক্যাল পার্ট থেকে, ইলেকট্রিক্যাল পার্ট থাকে, এটা থেকে হ্যাঁ, এই অপারেশন পার্ট। বিষয়গুলো নিয়ে। এখন তুমি এখন আগে হচ্ছে আপনি বলছো যদি এখন আমি যদি পার্টে বলছো। মেকানিক্যাল আমি আমি যদি মেকানিক্যাল পার্টে যাই, সেক্ষেত্রে হুম। আমার হচ্ছে
আহ, আমি যদি প্রসেসের শুরু থেকে শুরু করি, সেক্ষেত্রে আমার মেকানিক্যাল স্কিনের হচ্ছে আপনার বেয়ারিং, তারপরে বেয়ারিং ব্লক, হ্যাঁ, এগুলো ফল করতে মানে এগুলো এগুলো চলে যেতে পারে। দেন আমার হচ্ছে পাম্পের সিল চলে যেতে পারে, পাম্পের বেয়ারিং চলে যেতে পারে, হ্যাঁ। এগুলো তো কমন প্রবলেম, এগুলো তো সবাই জানে। আর আপনার আপনার ব্লোয়ারে হচ্ছে আপনার বেয়ারিং চলে যেতে পারে। তারপর হচ্ছে আপনার কুলিং টাওয়ারে হচ্ছে জ্যাম লাগে, কুলিং টাওয়ারে প্রবলেম ফেস করতে হবে, যেহেতু আপনি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করতেছেন, কুলিং টাওয়ার ব্লক হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, এগুলো হচ্ছে আর আপনি যদি অপারেশন এর ক্ষেত্রে যান, সেক্ষেত্রে আপনার যদি বিওডি সিওডি অনেক আপনার ওভারলোড বিওডি সিওডি চলে আসে, সেক্ষেত্রে আপনার অপারেশনে প্রসেস ফল্ট করতে পারে। হুম। আপনি যদি এমবিআর এর ক্ষেত্রে আপনি যদি ইলেকট্রিক্যাল প্রবলেমের ক্ষেত্রে যান, সেক্ষেত্রে আপনার দেখা যায় আপনার পিএলসি তে যদি বিভিন্ন ধরনের ইয়ে থাকে, সিপিইউ যদি চলে যায়, সেক্ষেত্রে আপনি এটা ভালোভাবে জানেন, বা যারা এমবিআর এর চাকরি করে এরা ভালোভাবে জানে যে পিএলসি হচ্ছে এমবিআর এর একটা হার্ট। আপনি কখনোই পিএলসি যদি কখনো ফল্ট করে আপনি এমবিআর অপারেশন করতে পারবেন না। কারণ আপনার এমবিআর এর পিএলসি সম্পূর্ণ লজিক সেট আপ করা থাকে এবং সেই লজিক অনুযায়ী সে কাজ করে। আর এমবিআর কখনো ম্যানুয়ালি আপনার অপারেশন করা সম্ভব না, বিশেষ করে এমবিআর যে পার্টটা মানে মেমব্রেনের যে পার্টটা। সুতরাং এগুলো হচ্ছে আপনাকে 100% স্প্রে রাখতে হবে, দেন আপনি একটা স্মুথ অপারেশন করতে পারবেন। তাছাড়া সম্ভব না। এরকম অনেকগুলো সমস্যা আছে। তাই কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না স্যার? শোনা তো যাচ্ছে না শোনা আপনাকে? যাচ্ছে? হ্যাঁ। হুম। শোনা সৌরভ, যাচ্ছে। হ্যালো। হুম, স্যার বলেন। এমবিআর টিভির যে এমার্জেন্সি রেসপন্স প্ল্যান, এই প্ল্যান সম্বন্ধে তোমার কি একটু যদি শেয়ার করতে আইডিয়া? আচ্ছা, এই এমার্জেন্সি রেসপন্স প্ল্যান এটা হচ্ছে আপনার সব এটিভির জন্য সেমই, হ্যাঁ। এখন আমার এটিভি যদি কখনো এমার্জেন্সি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি এমার্জেন্সি ব্যাকআপ প্ল্যান কিনবো। সেক্ষেত্রে তো অবশ্যই আমার এমবিআর এর ক্ষেত্রে তো এই জিনিসটা অনেক অ্যাডভান্স। সেটা হচ্ছে আমার প্রতিটা পাম্প, প্রতিটা ব্লোয়ার এবং পিএলসি থেকে শুরু করে সব ধরনের পার্ট আমার স্পেয়ার আছে। এবং যখন আমার ইটিপি নতুন করে তৈরি করা হয়, তখন আমার স্ট্যান্ড বাই সব ধরনের, যেমন আমার দুইটা ইকুইটি ফিট পাম্প, তার মধ্যে একটা রানিং থাকে, একটা স্ট্যান্ড বাই। কিলোমিটার ফিট পাম্প আমার হচ্ছে তিনটা, আমার দুইটা রানিং, একটা স্ট্যান্ড বাই, হ্যাঁ। তারপর হচ্ছে আমার হচ্ছে পিএলসির স্পেয়ার আছে, আমার ব্লোয়ার, প্রতিটা ব্লোয়ারের আমার স্ট্যান্ড বাই ব্লোয়ার আছে, আমার পারমিট ব্যাকপাস পাম্পের আমার স্ট্যান্ড বাই আছে, আমার প্রতিটা ডোজিং পাম্পে আমার স্ট্যান্ড বাই আছে। সো এখানে হচ্ছে আমার কখনো যদি পাওয়ার ফল্ট না করলে আমার কোনো সমস্যার কারণে ইনশাল্লাহ মানে এইটিভি বন্ধ থাকার কোনো প্রশ্ন আসে না। মানে এটা এমবিআর এর ক্ষেত্রে আপনি যদি কোনো, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ। আপনার কথা শোনা যাচ্ছে সৌরভ, না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এমবিআর টিভির মানে যে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট যদি ইফিসিয়েন্সি ধরা চলে, সেক্ষেত্রে কত পার্সেন্ট ইফিসিয়েন্সি হয়? যে বিওডির ক্ষেত্রে কত পার্সেন্ট, অথবা সিওডির ক্ষেত্রে কত পার্সেন্ট? বুঝতে পারেন স্যার। মানে এমবিআই টিভি এবং বায়োলজিক্যাল টিভি, আচ্ছা তুমি তো আচ্ছা। বায়োলজিক্যাল টিভি তো জব করছো, আর আর এমবিআই টিভি তো এখন রানিং আছো, তোমার ওয়াটার টেস্ট প্যারামিটার যেটা আউটডেটেড সিওডি বিওডি কত পার্সেন্ট ইফিসিয়েন্সিতে তোমার এখন বর্তমান কাজ করতেছে আছে? রিমুভাল আচ্ছা, ইফিসিয়েন্সি যেটা রিমোট ইজি আপনার হচ্ছে এটা কনভেনশনাল ইটিপি এবং মেম্বার ইটিপি একটা, এই জায়গার মধ্যে খুব বড় একটা পার্থক্য আছে। যেমন হচ্ছে আমার রিমুভাল এফিসিয়েন্সি হচ্ছে আহ, আমার আপনি যদি ইয়েতে কি বলে ওটাকে আপনার কনভেনশনাল এডিটিতে যান, সেক্ষেত্রে 200 রাখাও মাঝে মাঝে খুব ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ। সে জায়গায় আমার হচ্ছে এমবিআর টিভিতে আমার এখন রানিং সিওডি আছে মাত্র 22 এমজি পার লিটার, হ্যাঁ। আমার বিওডি আছে লেস দেন 10। কিন্তু আপনার কি সম্ভব কনভেনশনাল এটিভিতে আপনার হচ্ছে লেস দেন 10 বিওডি মেনটেন করা? কখনো সম্ভব না। আমার এসএস সাসপেন্ডেড সলিড আছে হচ্ছে আপনার
লেস দেন 1। হুম, আপনার হচ্ছে বায়োলজি কনভেনশনাল বায়োলজি গেলে কখনো এটা সম্ভব না লেস দেন 1 এ নিয়ে আসা। আমার আউটডোর টেম্পারেচার হচ্ছে আপনার লেস দেন 33। হ্যাঁ, অবশ্যই এখন হুম। অনেক কনভেনশনাল টিভিতে ভালো কুলিং টা ইউজ করার কারণে টেম্পারেচারটা রিডিউস করা যায়, এটা কোনো ফ্যাক্ট না। তবে আপনার মেইন ইয়ে হচ্ছে বিওডি সিওডি, এই বিওডি সিওডি আপনার এমবিআর টিভিতে অনেক কম থাকে, এবং এইটা অনেক বড় পার্থক্য আপনার হচ্ছে কনভেনশনাল এবং এমবিআর এর মধ্যে। একটা মিনিট সৌরভ, অনেকগুলো প্রশ্নের অ্যান্সার আছে, আমরা দিব, একটু লাইনে থাকো তুমি। 9টা 18 সৌরভ, জি স্যার। কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা যে বায়োলজিক্যাল ট্যাঙ্কে বা বায়োরিয়েক্টর ট্যাঙ্কে ডিও কন্ট্রোলিং করি, ডিও কন্ট্রোলিং সিস্টেমটা তুমি যদি একটু বলতে, কি কত থেকে কত রাখতে হয়, বা এই ব্লোয়ার অপারেটিং সিস্টেমটা কি, একটু ডিসকাস। স্যার, হ্যালো। সৌরভ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ইনভেরিটিভি বলেন আবার বলেন। বায়োরিয়েক্টর ট্যাঙ্কে ডিও লেভেলটা কত রাখতে হয়, এই বিষয়ে যদি একটু বলতে, যে আসলে কত থেকে কত রাখতে হয়, বা এখানকার আচ্ছা, সিস্টেমটা যদি একটু ক্লিয়ার করতে। আপনার এটা কি এমবিআর এ? এমবিআর এর তো হচ্ছে আপনার যেহেতু আপনার অটো ফ্রিকোয়েন্সিতে চলে, আপনার হচ্ছে দেখা যায় আমি যদি সেট আপ করে দেই যে আমার 1.5 এর নিচে নামবে না। মনে করেন আমার লোয়ার জিও সেট আপ করা আছে 1.5 এবং হায়ার দেওয়া আছে 3। এখন আমার যখন 1.5 এর নিচে চলে যাবে অটোমেটিকলি ব্লোয়ার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। হ্যাঁ, বেড়ে গিয়ে দেখা যায় আস্তে আস্তে আমার ডিও বাড়তেছে। যখন আমার 3 আবার ক্রস করে যাবে তখন আমার ব্লোয়ার আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি অটোমেটিকলি কমে যাবে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে ও অটো কন্ট্রোল। এখন আপনি ইচ্ছে করলে ম্যানুয়াল কন্ট্রোলও করতে পারেন। আর আপনি যদি ভালো আপনার একটা একটা বায়োলজিক্যাল ট্যাঙ্কের জন্য 1.5 এর নিচে ডিও এটা অনেক প্রবলেম ফেস করা যায়। যে 1.5 এর উপর রাখতে হবে এবং 2.5 থেকে 3 এটা ক্রস করা যাবে না। আচ্ছা, তাহলে আবার একটু যদি তোমার মেমব্রেনের বিষয়ে প্রশ্ন করি সৌরভ। মেমব্রেনের বিষয়ে এত প্রশ্ন আসবে? মেমব্রেনের বিষয়ে তুই বলছো, মেমব্রেনের বিষয়ে পিএইচডি করা যায় আসলে। মেমব্রেন অনেক বড় একটা পার্ট, এটা নিয়ে তুমি পিএইচডি করতে পারবা সেকেন্ড টাইম। এখানে আসলে অনেকগুলো প্রশ্ন আসছে। ব্যাকটেরিয়া ভালো এয়ারেশন ট্যাঙ্কে ইম্পর্টেন্ট টপিক, মিস্টার মামুন ভাই। আবু হাসান বলছে জাকির হোসেন, হোয়াট ডু বিওটি সিওডি প্লিজ দেখেন। আসলে এগুলো প্রশ্নগুলা দিব, এত প্রশ্ন তো আপনি বিয়ে করতে পারবেন না খুব সময়। কষ্টকর। মোবাইলে স্ক্রিন ছোট দেখা যায় তো আসলে চাপা যাচ্ছে না। সৌরভ, সেলাস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি একটু যদি ক্লিয়ার করতে হয়, যে এমবিআই টিভির সেলাস ম্যানেজমেন্টটা কিভাবে করা হয়? আচ্ছা, স্লাজ ম্যানেজমেন্টের পার্টটা অন্যান্য কনভেনশনাল ইউটিউবের মতো প্রায় অলমোস্ট সেমই। আমার হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কের যখন আমার এমএলএসএস বেড়ে যায় বা স্লাজ ভলিউম বেড়ে যায়, তখন আমি স্লাজ স্লাজ হোল্ডিং ট্যাঙ্ক হচ্ছে স্লাজ অ্যাক্টিভ স্লাজটাকে স্লাজ হোল্ডিং ট্যাঙ্কে নিই কিছু। হ্যাঁ, এখন ওখান থেকে আমি হচ্ছে সেন্ট্রিফিউজের মাধ্যমে স্লাজটাকে হচ্ছে আপনার ডিওয়াটারিং করি। দেন এইটা আমার হচ্ছে 6 মাসের জন্য স্লাজ স্টোরেজ রুমে স্টোরেজ করা হয়। এটা হচ্ছে অন্যান্য অন্যান্য কনভেনশনাল এইটিভিতেও সেম
আপনার যখন বায়োরিয়েক্টর ট্যাঙ্কে বায়োলজিক্যাল ট্যাঙ্কে আপনার স্লাস বেড়ে যায় তখন হচ্ছে ক্লারিফায়ার থেকে স্লাস কিছু আপনার হচ্ছে স্লাজোলিন ট্যাঙ্কে নেয়, তারপর স্ক্রু পেজ বা ফিল্টার পেজ বলেন বা সেন্টিফিউজ সিস্টেম বলেন, এইগুলোর মাধ্যমে ডিওয়াটারিং করে ওরা স্লাসটাকে স্ট্রেচ করে 6 মাসের জন্য। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কত রাখতেছো হুম হুম। বর্তমানে? এখন এমএনএসএস কত মেনটেন করে রাখতেছো? না এটা বলা যাবে না, এটা হচ্ছে ইন্টারনাল বিষয়, এটা অনলাইন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিছু প্রশ্নের অ্যান্সার দেবো, বুঝছো সৌরভ? স্যার আবু হাসান একটা প্রশ্ন করছে, হ্যাঁ, মানে এমসি আর আরসি মানে ক্লিনিং করার বিষয়ে কিভাবে ক্লোরিন নিয়ন্ত্রণ করা যায়, মানে প্রশ্নটা এখন, প্লিজ ডিসক্রাইব এমসি এন্ড আরসি ক্লিনিং, হাউ টু কন্ট্রোল ক্লোরিন। এটা অনেক থিসিসের বিষয়। হ্যাঁ, এটা অ্যান্সার এখন দেওয়াটা ঠিক হবে না, বুঝতে পেরেছেন? তো 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে সৌরভ, তাহলে আমরা লাইভ আজকে ক্লোজ করব। তার আগে তোমার এমবিএ টিভি বিষয়ে দুটো কথা বলো, যে আসলে তুমি তো এর আগেও বলছো, লাস্টে একটু বলো এমবিএ টিভিটা কেমন। আমরা আসলে কন্টিনিউয়াসলি কাউকে না কাউকে নিয়ে লাইভ করব, যারা আমার সাথে দীর্ঘদিন জব করছে, যারা এখন তো আমি একমাত্র ব্যক্তি যে একটা জায়গায় আছি, এত অনেকেই আমার কাছ থেকে বিভিন্ন জায়গায় গেছে, ভালো ভালো বিষয় পোস্টে জব করতেছে, and আমারও স্যার হয়ে গেছে। আগে ওরা আমার স্যার বলতে, এখন তাদেরকে আমার স্যার বলা লাগতেছে, এমনও দু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তুমি আমি এমবিএ টিভি দুটো কথা বলো আসলে। বেসিক্যালি আমি তো অনলাইনে হুম, কোনো কথা বলি না, এই জন্য আসলে যেহেতু ক্যামেরার সামনে আইছি অনেক জানা জিনিসও ভুলে যাচ্ছি বা আমিও লাইভ করি নাই কখনো, আসলে ওইভাবে হয়তো গুছায় বলতে এই কারণে পারতেছি না, অনেকে অনেক কিছু মনে আমারও করতে সেম পারে। কেস। আমিও আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। ফার্স্ট টাইম তো এই জন্য আসলে গুছিয়ে অনেক কিছু বলতে পারতেছি না বা অনেক কিছু জানা জিনিসও ক্যামেরার সামনে এসে ভুলে গেছি, বুঝছেন? না, হুম, এমবিআই অবশ্যই একটা ভালো একটা টেকনোলজি। হুম, সেটা তবে আমার মতে আপনার হচ্ছে বাংলাদেশের মধ্যে আপডেট মানে সবচেয়ে ভালো টেকনোলজি আমার মনে হয় এই আপনার এইচএস বা ভিভিআর, মানে যেটা বললেন আপনি এদের। হুম, তবে এখন তো অনেক ধরনের চায়না টেকনোলজি আসতেছে, তারপর টোটাল হুম। ওয়াটারও অনেকে আপনার হচ্ছে এইটিভি এমবিআর টিভি করতেছে। তো এমবিআর টিভি একটা সময় কনভেনশনাল বায়োলজিক্যাল থাকবে না, সবাই এমবিআর হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের হচ্ছে গ্রাউন্ড ওয়াটার লেভেল যেভাবে ডে বাই ডে নেমে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই রিউজ বা আপনাদের হচ্ছে জিরো লিপিড ডিসচার্জে যাইতে হবে। হ্যাঁ, এটা সময়ের ব্যাপার মাত্র। সেক্ষেত্রে যারা এমবিআর এ যাচ্ছে তারা ইজিলি আপনার হচ্ছে এই প্রসেসগুলো কমপ্লিট করতে পারবে, এমবিআর থেকে আরো আরো থেকে জিরো ডিসিজ লিপিড। হ্যাঁ, এগুলোতে আবু জানতে পারবে। হাসান, তোমার ম্যাক্সিমাম প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া হয়েছে, তুমি খালি কি কি বলতেছো, আরো কিছু প্রশ্ন করো, তাহলে আমরা তো অ্যান্সার দিতে পারবো। তোমার সকল অ্যান্সার দিয়েছি, কিন্তু এখানে একটু দেখাই, স্যার লাইভ করলেন, কোনো নোটিফিকেশন পাইলাম না। আসলে স্যার এটা সঠিকভাবে প্রথম লাইভ করতেছি তো, গ্রুপ লাইভ, এই কারণে হয়তো আপনার ওইভাবে ম্যানেজ করতে পারিনি। স্যার মাই ফোন নট স্টোরেজ, প্লিজ প্রোভাইড দ্য এমবি। আবু হাসান, তোমার কালকে 300 এমবি পাঠাই দেবো, সমস্যা নেই। ডিয়ার মিস্টার জাকির, প্লিজ ইউ ক্যান অ্যাডেড ইটিপি প্রসেস দ্য ফার্স্ট কেমিক্যাল ট্রিটমেন্ট দেন বায়োলজিক্যাল অর এমবিএ ট্রিটমেন্ট, ইউ আর ইজিলি রিমুভ অফ কালার দ্যাট মেনশন। আবু হাসানি অ্যান্সার দিয়ে দিছে এটা। আপনি ইয়ে করেন, ওই হ্যাঁ, নেক্সট ফ্রাইডে তো আরিফ স্যার আসবে, দেন হ্যাঁ, আবু হাসানকে লাইভে নিয়ে আসেন। আমি আবু হাসানের পরে সব ভুলে না, আবু যাচ্ছি। হাসান আসলে অনেক এক্সপার্ট, অনেক এক্সপার্ট। আবু না, হাসানের প্রশ্নটা করতে হবে। আবু হাসান আছো, তুমি আছো, মঞ্জু আছে, আলমগীর আছে, এরা অনেক লেভেলে চলে গেছো। আমি দোয়া করি আরো ভালো পজিশনে সবাই চলে যাও। আর আসলে আপনার কাছে তো আমরা সবাই, আপনি আপনার কাছে আমরা কিছু না, আমরা বেসিক কিছু জিনিস জানি, অপারেশন করি, দ্যাটস ইট। এক্সপার্ট হয়নি, ঠিক আছে? এক্সপার্ট শব্দ আমাদের সাথে যায় না।
এক্সপার্ট শব্দ কার সাথে দেবে? আবু হাসান আছে। না, আপনি আছেন স্যার মানুষ, ভাবলেন যে এক্সপার্ট হচ্ছে জাকির আপনারা। হোসেন কিছু প্রশ্ন করছিল, ওইটা প্রশ্নটা খুঁজে পাচ্ছি না আমি। Say if do you chemical treatment before biological will aggregate sufficient BOD COD of for biological plant even that analysis will not increase dead cells. আচ্ছা সৌরভ, ডেট সেলারের ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে যে ডেট সেলাসটা আসলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়? আমরা আসলে ডিজাইন বেসিস ক্যালকুলেশন যেগুলো আছে এমবিআর ইটিভি বা এমসিআরটি এফএম রেশিও যে ক্যালকুলেশন আছে সিওডি বিওডি বিষয়গুলো আছে, আমরা সৌরভের সাথেই আরেকটা ভিডিওতে আমরা শেয়ার করবো। আসলে ভিডিওটা অনেক বড় একদম হয়েছে। স্যার, এনসিইআরটি আমরা এটা হচ্ছে অনেক বড় একটা ইয়ে, আর ক্যালকুলেশন গুলো তো আপনি লাইফে ওইভাবে আমি আমরা লাইভে তো আসলে এগুলো নিয়ে পরে আলোচনা করব। জাকির হোসেন ভাই, আপনার প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিয়ে দেবো। এটা আসলে অনেক লং ইয়ে, ম্যাক্সিমাম প্রশ্নগুলো আবু হাসান দিয়ে দিছে। আবু হাসান ব্যাকটেরিয়া বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পাম বিষয়, ইকরামুল ব্যাকটেরিয়া পাম বিষয়ে কথা বলছে। ব্যাকটেরিয়া বিষয়ে আলোচনা করেন একটু। গুলশান রবিউল ইসলাম, থ্যাংক ইউ ফর ইউর রেসপেক্টিভ ফর ব্যাকটেরিয়া ইউর বিষয়ে কিছু প্রশ্ন নেন। হ্যাঁ, ব্যাকটেরিয়া বিষয়ে কিছু প্রশ্ন নেন। ব্যাকটেরিয়া বিষয়ে প্রশ্ন নেবো আবু হাসান।